দিনটা শুক্রবার। জুমার নামাজের পর হিমেলদের আসার কথা। সময় প্রায় হয়ে গিয়ে এসেছে। মারুফা ব্যস্ত হাতে রান্নাবান্না সারছে। ওনাকে টুকটাক সাহায্য করছে সুপ্তি। নয়নতারা সাহায্য করতে চেয়েছিল অবশ্য, তবে মারুফা করতে দেয়নি। আজ পাত্রপক্ষ বিয়ের দিন ঠিক করতে আসছে। এই মুহূর্তে নয়নতারাকে রান্নাঘরে আনতে মন সায় জানালো না মারুফার। আগুনের তোপে গায়ের রংটা আরো কালো হয়ে যেতে পারে সেই ভয়ে। নিজের এই ভয়টা অবশ্য নয়নতারাকে মুখ ফুটে বলেননি, শুধু বলেছেন আজকে আর কাজ করার দরকার নেই। উনি আর সুপ্তি মিলে সবটা সামলে নেবেন। যদিও সুপ্তির ইচ্ছে ছিল না এত কাজ করা, তবে বাধ্য হয়েছে করতে। একবার তো রেগে মেগে বিরক্ত হয়ে ঘরও চলে গিয়েছিল। নাফিজা আবার বুঝে জোর করে পাঠিয়ে দিয়েছে। নাফিজা খবর পেয়েছে সুপ্তি থেকে যে আজ হিমেলের পরিবার বিয়ের কথা পাকা করতে আসছে। শোনার পর থেকে জানালা দিয়ে উকিঝুঁকি শুরু করেছে বাইরে। আর একটা কথা কিছুতেই ভেবে পাচ্ছে না, কি করে হিমেল এই বিয়েতে রাজি হয়ে গেল। কোথাও গিয়ে যেন নাফিজার একটু আফসোসই হলো। নিঃসন্দেহে হিমেল দেখতে সোয়ানের থেকেও বেশি সুন্দর। সুপ্তি থেকে শুনেছে ভালো চাকরিও করে। যদি সোয়ানের সাথে নয়নতারার বিয়েটা হতে দিত, তবে হিমেলের সাথে নাফিজার বিয়ে হতো। কেননা ওরা তো নাফিজাকে দেখতে এসেছিল। এদিকে সোয়ানের বাপসাবও ভালো লাগছে না আজকাল নাফিজার। তার মধ্যে আবার সেদিন নয়নতারার সাথে কথা বলতে গিয়েছিল। সব মিলিয়ে নাফিজার মনে হলো সোয়ানকে ছেড়ে দিলেও বোকামি করা হতো না। তবে এখন যাকে পেয়েছে তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, আর কোনো উপায় নেই। হিমেলদের আসার সময় হয়ে গিয়েছে। আকবর সাহেব রান্নাঘরে গেলেন দেখতে যে রান্নাবান্না শেষ হলো কিনা। রান্নাঘরে যেতে সদর দরজা থেকে একটা পুরুষালী কণ্ঠে ডাক ভেসে এলো আকবর সাহেবের কানে। কণ্ঠটা পরিচিত, তবে এই সময় এই কণ্ঠটা আশা করেননি তিনি। একবার আবার ভাবলেন হয়তো ভুল ভাবছেন, অন্য কেউ এসেছে। নিশ্চিত হয়তো দরজা দিকে এগিয়ে গেলেন। সামনে জবরুলকে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝলেন তার সন্দেহটা ভুল না। তবে এখন জবরুল কেন এসেছে এইটাই প্রশ্ন। এর আগের দিন যা অপমানিত হয়ে বেরিয়ে গেলেন, তারপরে তার আসার কথা না, অথচ আবার এসেছে এবং পান খাওয়া দাঁতগুলো বের করে হাসছে। জবরুলের সেই হাসিটা আকবর সাহেবের কাছে ঠিক সুবিধার মনে হলো না। থমথমে গলায় প্রশ্ন করলেন, কি চাই? জবরুল ঠোঁটে হাসি ফুটিয়ে রেখে বলল, আপনার লগে দেখা করতে আইলাম। হঠাৎ করে কেন আমার সাথে দেখা করার ইচ্ছে জাগলো আপনার মনে? আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই আপনার মুখ দেখার। আরে এমন করে কইলে কেমনে হয়? তার আগে মিষ্টি লোন। কথাটা বলে জবরুল হাতে থাকা মিষ্টির প্যাকেটটা আকবর সাহেবের দিকে বাড়িয়ে দিলে। আকবর সাহেব সেদিকে একবার তাকিয়েও আবারও গম্ভীর গলায় জবরুলকে উদ্দেশ্য করে বলল, নিতে পারলাম না মিষ্টিটা। পরিষ্কার করে বলুন উদ্দেশ্য কি? আমার বাড়িতে অতিথি আসবে, আপনাকে দেওয়ার মতন এত সময় নেই আমার হাতে। আরে এমন ভাবে কইতেছেন কেন? আমি তো আপনার লগে আত্মীয়তা বাড়াবার জন্য আইলাম। এতদিনের আলাপ আপনার আমার। আমি জানি আপনি মানুষ খান ভালা। আপনার মাইয়া নয়নতারা ভালা তাও জানি। আসলে ভুল যে আমারই ছিল আমি বুঝছি। আমার লাগে আপনার মায়ের অপমানিত হতে হইছে, আপনারও অপমানিত হইতে হইছে। তাই আমি ভাবছি আপনাকে সম্মান ফিরিয়ে দেব। আকবর সাহেবের কপালে বাসটা আরো গাঢ় হলো। মন বলছে এই লোকটা সুবিধার কোনো কথা বলবে না, তবে শুনতে হবে আসলে কি বলতে চায়। কপাল কুঁচকে গম্ভীর গলায় প্রশ্ন করলো, কিভাবে? জবরুল নিজের পান খাওয়া সবগুলো দাঁত বের করে হেসে উঠে বলল, আপনার বড় মাইয়া নয়নতারারে আমার মনে ধরছে। আমার বউ মস্ত 2 বছর হইতে চলল। তাই আমি ভাবতেছিলাম আপনার মাইয়া নয়নতারারে আমি বিয়া করব। আপনার লগে সম্পর্ক শ্বশুর জামাইয়ের বানাইয়ে ফেলামো, কি কোন? বিস্ময়ে আকবর সাহেবের মুখ হা হয়ে গেল। তবে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাতে পারলেন না। তার আগে জবরুল ব্যথায় ককে উঠে মৃদু রাগান্বিত গলায় বলল, ক্যাডা আমার ঘাত চাপড়ায় ধরছে রে? কোন হালায় এই কামটা করলো? পিছন থেকে হিমেল দাঁত কিরমিরে বলল, তোর আব্বা। জবরুল ভরকালো। মনে মনে ভাবলো ওর বাবা তো মারা গেছে আজ থেকে বহু বছর আগে, তবে এখানে এলো কোত্থেকে? কণ্ঠস্বর তো ওর বাবার মতন লাগছে না। ঘাড় ঘুরে তাকালো নিজের আব্বাকে দেখার জন্য। হিমেলের মুখটা দেখতে অন্তরাত্মা শুকিয়ে গেল। এই ছেলে এখানে কি করছে? ওই শ্যামরা তুমি এইখানে কি করো? আর আমার ঘাত দর্শক কিনলে? হিমেল পূর্বের মতো দাঁত কিরমিরিয়ে বলল, এবার তোর গলা টিপে ধরবো। শালা বুড়ো বয়সে বিমৃতি হয়েছে। সেদিন চাচা হয়ে বাইশ আসতে চেয়েছিলি, কিছু বলিনি, কিন্তু আজ দাদার বয়স হয়ে না থেকে বিয়ে করতে এসেছে, শক্ত কম না তোর? হিমেল মুখ থেকে এমন কথা শুনে আকবর সাহেব একটু চমকালেন। বুঝলেন ছেলেটাকে যতটা ভদ্র মনে হয় ততটা ভদ্রও না। মানে যেমন পরিস্থিতি হিমেলকেও ঠিক তেমন ভাবে পাওয়া যাবে। আকবর সাহেবের এসব ভাবনার মাঝে ওনার কানে ঠাস করে একটা চরের আওয়াজ এলো। ধ্যান ভাঙলো। তাকে দেখলেন জবরুল মাটিতে লুটিয়ে আছে। আত্মনাদ করে উঠল, ও মা গো, মাইরা ফালাইলো রে আমারে। কোমর হাড্ডি বাইকে গেল রে। জবরুলের পাঞ্জাবে কলার ধরে হিমেল ওকে আবার দাঁড় করে পুনরায় দাঁত পিষে বলল, তোর শরীর থেকে এক এক করে সব হাড় আমি বের করব। তোর হাড্ডিগুলো আলাদা করে কবর দেব, আর তোকে আলাদা করে পুঁতে দেব। কথাটা বলে আবার একটা চর বসালো জবরুলের গালে। জবরুল আবারও মাটিতে উপুর হয়ে পড়ল। হিমেল এবার ওকে তুললো না, শাসিয়ে বলল, একটা ভালো কাজে এসেছি এখানে, সেজন্য তোকে ভার্সিটি লাইফের হিমেলের সাথে পরিচয় করালাম না। এখন বাড়ি যা, বিকেলে দেখা হচ্ছে তোর সাথে। জবরুলের প্রচন্ড মরার ভয়। অনেকদিন বাঁচতে চায় সে, আর তার অন্যতম কারণ হচ্ছে একটা বিয়ে করবে, তবে পাত্রী পাচ্ছে না, সেজন্য বিয়েও করা হচ্ছে না।
তবে বাঁচতে হবে ওকে। সেজন্য মাটি থেকে উঠে লুঙ্গি ধরে দৌড় দিল। হিমেল হাতটা ঝেড়ে নিল, যেন ধুলো লেগেছিল। স্বাভাবিক করলো নিজের অভিব্যক্তি, হাসি হাসি মুখে অত্যন্ত বিনয়ের সাথে আকবর সাহেবকে উদ্দেশ্য করে এবার সালাম দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। আকবর সাহেব অবাক না হয়ে পারলেন না। হিমেল যেন গিরগিটির থেকেও বেশি তাড়াতাড়ি নিজের রূপ বদলায়। আকবর সাহেব দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়ে গেলেন হিমেলকে নিয়ে। যেমনটা ভেবেছিলেন এই ছেলেটা তেমন না, রকচটা স্বভাবের মনে হচ্ছে। সবসময় তো একই ধরনের আচরণ করে না, এই যে এখন আবার কেমন কোমল গলা সালাম দিল। আকবর সাহেবের থেকে কোনো জবাব না পেয়ে হিমেল আবারও বলে উঠল, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আকবর সাহেবের ধ্যান ভাঙলো, একটু হাসার চেষ্টা করে বলল, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বাবা ভালো আছি। তোমরা ভালো আছো তো? হ্যাঁ আঙ্কেল। এখনই আমার যে রূপটা দেখলেন, এটা নিয়ে ভাববেন না। ওই হিমেল বাচ্চাটি লেগেছিল। এখন আমি অনেক শান্ত হয়ে গেছি, অনেক ভদ্র, আমি ভরসা রাখতে পারেন। আকবর সাহেব যেন বাধ্য হয়ে আসলেন। হিমেলের পাশে দাঁড়ানো মমতা বেগম আর দীপার সাথে টুকটাক কথাবার্তা শেষে ঘরে নিয়ে এলেন। এর আগের দিনের মতন আজও মারিফা একবার শুধু সালাম দিয়ে সামান্য কুশল বিনিময় করে আবার চলে গেলেন। পাত্রপক্ষের লোকদের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে তিনি হাঁসফাঁস করেন, অস্বস্তি হয়, অস্থিরতা বেড়ে যায়। মনে হয় তার দ্বারাই যদি আবার কোনো ভুল হয়ে যায়। দীপার ব্যবহারে আজ বিস্তর পরিবর্তন এসেছে। বেশ স্বাভাবিকভাবে হেলে খেলেই কথা বলছে। পরিবর্তন মমতা বেগমের আচরণে এসেছে। তবে তিনি যে এখনো পরিপূর্ণভাবে সন্তুষ্ট নন সেটা নিশ্চিত হয়ে গেলেন আকবর সাহেব। তবে যাই হোক, ভদ্র আচরণ করছে এটাই অনেক। এমন নয় যে দীপা মন থেকে খুশি হয়েছে এই বিয়েতে। তবে হিমেলের কথা আবার দীপার উপরে প্রভাব ফেলতে পারে বেশ ভালো। গতকাল দীপাকে বাড়ি নিয়ে আসার পর বেশ অনেক রাত অবধি দীপাকে খুব ভালোভাবে বুঝিয়েছে। দীপাকে বুঝিয়েছে ও শ্বশুরবাড়ির লোকজন যেমন দীপাকে অসহায় পেয়ে কোণঠাসা করেছিল, ঠিক তেমনি নয়নতারাকে ওর গায়ের রঙের জন্য, রূপের জন্য এ সমাজের মানুষ কোণঠাসা করে ছেড়েছে। দীপাকে বুঝিয়েছে একটা সংসারে সুখ থাকার জন্য স্বামী স্ত্রীর মাঝে বোঝাপড়া থাকা দরকার। হিমেল আর নয়নতারাও একে অপরকে বেশ ভালোই বুঝে। হিমেলের দরকার নয়নতারাকে। দীপা রাজি হয়েছে ঠিকই, তবে এখনো মন থেকে নিজের ভাইয়ের পাশে নয়নতারাকে মানতে পারেনি। তবে হিমেলের অনুরোধে এখন মুখে হাসিটা ফুটিয়ে রেখেছে। আলোচনা শেষে 10 দিন পর হিমেল আর নয়নতারা বিয়ের তারিখ ঠিক হলো। এর মাঝে নয়নতারা এসে একবার দেখা করে গেছে, বেশিক্ষণ বসেনি আজ। মমতা বেগম কথা না বললেও দীপা টুকটাক কথা বলেছে আজ নয়নতারার সাথে। নয়নতারা ভালো লেগেছে, বুঝতে পেরেছে হিমেল সবাইকে বুঝিয়ে নিয়ে এসেছে। না হলে নয়নতারার সাথে এত ভালোভাবে কথা বলার কথা ছিল না ওদের। দিন তারিখ ঠিক করার পর আকবর সাহেব ভাবলেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা বলা উচিত। এখানে যদি এই কথাগুলো ঠিকঠাকভাবে না বলা হয় তবে বিয়ের পর তার মেয়ের অসুবিধা হলেও হতে পারে। এই আলোচনাটা তিনি আর কেবলমাত্র হিমেলের সাথে করতে চাইলেন না। এবার সরাসরি মমতা বেগমকে উদ্দেশ্য করে বলে, আপা, বিয়ের তারিখ যেহেতু ঠিক হয়ে গেল, তাহলে এবার দেনা পাওনার কথাগুলো শেষ করে নেওয়া ভালো হবে বলে আমার মনে হয়। আমার সামর্থ্য খুব বেশি না, মধ্যবিত্ত পরিবার আমার। আমি সাধ্যমতো চেষ্টা করব আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে পাঠানোর। এতক্ষণে মমতা বেগমের চোখ দুটোতে যেন পান ফিরে এলো। খুশিতে চিকচিক করলো, কিংবা বলা যায় লোভ জেগে উঠলো। এতে অবশ্য দীপারও আপত্তি নেই। মেয়ের বিয়ে যখন দিচ্ছে যৌতুক দিতে হবে, এটাই তো নিয়ম। বরং এই নিয়মে ব্যতিক্রম করলে খারাপ দেখায় বিষয়টা। দীপার বিয়ের সময় ওর বাবা যৌতুক দিয়েছিল। হাসানের বিয়ের সময়ও ও শ্বশুর বাড়ি থেকে রুমানা অনেক কিছু পেয়েছে। এখন হিমেলের শ্বশুরবাড়ি থেকেও যদি কিছু দেয় তবে সেটা হিমেলের উপকার হবে। হিমেলের বহুদিনের শখ একটা বাইক কেনে, টাকা জমাতে পারে না। সংসারের পেছনে খরচ করতেই সব টাকা চলে যায়। দীপা ভাবলো আসার সময় মমতা বেগমকে এই কথাটা বলে নিয়ে আসার দরকার ছিল যে হিমেলের জন্য যেন একটা বাইক চায়। এখন তো বলতে পারছে না, তবে দীপার ভরসা আছে মমতা বেগমের উপর। আশা করা যাচ্ছে উনি ঠিকঠাক কিছু চাইবেন। মমতা বেগম সত্যি দীপা সে আশা পূরণ করত, তবে তিনি কিছু বলার সুযোগই পেলেন না। তার আগে হিমেল আশ্চর্যজনিত গলায় আকবর সাহেবকে উদ্দেশ্য করে বলল, এগুলো কি বলছেন আঙ্কেল? আপনি ভাবলেন কি করে আমি যৌতুক নেব? আকবর সাহেব একটু ইতস্তত গলায় বলে উঠলেন, আসলে বাবা, এটা তো আমাদের সমাজের একটা নিয়মের মতন হয়ে দাঁড়িয়েছে। হিমেল ঘৃণিত গলায় বলল, সমাজের কিছু নিয়মকে আমি ঘৃণা করি আঙ্কেল। সমাজের তৈরি করা নিয়ম মানতে আমি বাধ্য নই। আমার জীবনে কিছু নিয়ম আমি নিজে তৈরি করি, আর সেই নিয়মের মাঝে এটা কখনোই পড়ে না যে বিয়ে করার বদলে আমি আমার শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নিব। মমতা বেগম আর দীপা দুজনে অসন্তুষ্ট হলেন হিমেলের উপরে। তবে সামনে মানুষজন বসে থাকায় কিছু বলতেও পারছেন না। আর তার মাঝে হিমেলকে খুব ভালোভাবেই জানে, এখন যদি কিছু বলে তবে মানুষজনের মাঝে আবার অপমানিত হবেন। দীপা ভাবলো ওদেরই বোঝা উচিত ছিল যে হিমেল কিছু চাইবে না, আর আকবর সাহেবের সাথে হয়তো এই কথাটা আলাদাভাবে বলা উচিত ছিল। তবে এখন যেহেতু হিমেল মানা করে দিল মুখের উপর, ওরাই আবার কোন মুখ নিয়ে আকবর সাহেবের কাছে যৌতুকের কথাটা বলবে? যদি হিমেলের কানে এই কথাটা পৌঁছে যায় তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে। অনেক কিছু চিন্তা করে দীপও থেমে গেল।
তবে মমতা বেগম কোনো মতেই থামতে পারলেন না। আকবর সাহেবকে উদ্দেশ্য করে বলেন, ভাই সাহেব, বুঝতেই পারছেন আমার ছেলের মন অনেক বড়। আসলে আমাদের দাবি তেমন কিছু নেই, তবে সংসারে তো আপনার মেয়ের একটা সংসার অনেক কিছু প্রয়োজন হয়। আমার ছেলে চাকরি করে ঠিকই, তবে পুরো সংসারটা সাজাতে তো ওর একটু সময় লাগবে। আপনি চাইলে আপনার মেয়ের সংসারটা গুছিয়ে দিতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। এছাড়া আমাদের কোনো চাহিদা নেই, আপনি খুশি মনে চাইলে দিতেই পারেন। আমরা আটকানোর কে? আকবর সাহেব বেশ বুঝতে পারলেন হিমেলের কোনো কিছু নেওয়ার ইচ্ছে না থাকলেও মমতা বেগমের প্রবল ইচ্ছে আছে। তিনি অবাক হলেন না, এমনটা তো স্বাভাবিক। দেনা পাওনা ছাড়া তো আজকাল কেউই মেয়ে বিয়ে দিতে পারে না। ছেলে ভালো নিঃসন্দেহে, তবে ছেলে পরিবার যে একটু সমস্যা আছে সেটা তো তিনি জানতেন। নতুন করে আর অবাক হওয়ার কিছুই নেই। তবে লজ্জা পেল হিমেল, ভীষণ লজ্জিত হলো নিজের মায়ের আচরণ। ভেবেছিলেন দীপও হয়তো বেফাস কিছু বলে ফেলবে, তবে না। অন্তত হিমেলের সম্মানের কথা ভেবে হলেও দীপা চুপ করে আছে। কিন্তু মমতা বেগমকে আর আটকানো গেল না। গম্ভীর গলায় নিজের মাকে উদ্দেশ্য করে হিমেল বলল, আমাদের সংসার আমরা সাজিয়ে নিতে পারবো মা। যদি নিজের মেয়ের সংসার তার বাবাকে সাজিয়ে দিতে হয় তবে আমি কি করব? আমার অবদান কি থাকলো সেই সংসারে? মেয়ে দেবেন ওনারা, মেয়ের সংসারে গুছিয়ে দেবেন ওনারা, আবার সেই মেয়েই কিনা আমাদেরকে 3 বেলা রেঁধে খাওয়াবে। তবে আমরা কি করলাম? আকবর সাহেব সন্তুষ্ট হলেন। হিমেল ভেবেছিল এবারে হয়তো মমতা বেগম অন্তত চুপ করে যাবেন, তবে না। আজ উনি ঠিক করে এসেছেন যে কোনো মতে চুপ থাকবেন না। ঝাঁঝালো গলা হিমেলকে উদ্দেশ্য করে বলো, আমরা আবার কি করবো মানে? ওনার মেয়েকে তো নিয়ে যাচ্ছি। হিমেল নিজের রাগ নিয়ন্ত্রণ করে দীপাকে উদ্দেশ্য করে বলল, মাকে থামাও আপা, এ নিয়ে আর কোনো কথা হোক আমি চাই না। একদম শুরু থেকে চুপচাপ বসে আছে নাফিস, একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে সে। এ পর্যায়ে যৌতুকের কথাবার্তা নিয়ে এত অধিক আলোচনা নাফিসের কাছে বাড়তি মনে হলো। একটু তাড়া দেখিয়ে বলো, এসব নিয়ে এত কথা হওয়ার কি আছে বাবা? ওনারা যা চাইছে দিয়ে দাও। এমনিতে উনি ঠিকই বলেছেন, নয়নকে বিয়ে করছে, এটা তো আমাদের জন্য অনেক। আকবর সাহেব অগ্নিদৃষ্টিতে নাফিজের দিকে তাকে থমথমে গলায় বললেন, তোমার মতামত এখানে কে শুনতে চেয়েছে? যখন কথা বলার প্রয়োজন তখন চুপ করে থাকো, আর যখন প্রয়োজন হয় না তখন বাড়তি কথা বলো কেন? আকবর সাহেবের কথা সম্মতি জানে হিমেল মৃদু হেসে নাফিজকে উদ্দেশ্য করে বলল, একদম ঠিক বলেছেন আঙ্কেল। আর ভাইয়া, নিজের বোনকে এতটা সস্তা ভাবার দরকার নেই। সেটা ভাবার জন্য বাকি আত্মীয় স্বজন পাড়াপড়শি আছে। দয়া করছি না আমি আপনার বোনকে, আপনি ভাই হয়ে এতটুকু বোঝা উচিত ছিল। বরাবরে হিমেল নিজের অপছন্দের মানুষদেরকে যেমন হাসি হাসি মুখ নিয়ে অপমান করে, নাফিসকেও ঠিক তেমন ভাবে মিষ্টি কথার দ্বারা অপমান করলো। নাফিস চুপ করে গেল। হিমেলের জন্য না, আকবর সাহেবের ভয়ে। জানে এত মানুষের সামনে যদি ভুলভাল কিছু বলে বসে তবে আবারও পেটে টান পড়তে পারে। সোজা গিয়ে আক্রমণটা খাবারের উপরে পড়বে। আলোচনা শেষ করে খাওয়া দাওয়া করে হিমেলরা যাওয়ার জন্য উদ্যত হলো। হিমেলের মনে হলো আকবর সাহেবকে ওর নিজের আরো একবার ভালো করে একটু কিছু বলে যাওয়া উচিত, আশ্বস্ত করা উচিত। দীপার মমতা বেগমকে আগে চলে যেতে বলে নিচে একটু দাঁড়ালো। আকবর সাহেব বলে, কিছু বলবো বাবা? হিমেল একটা লম্বা শ্বাস টেনে বলল, আঙ্কেল, আপনাকে ছোট্ট করে আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা শোনাই। হ্যাঁ, যে ঘটনাটা আমার জীবনে চিন্তাধারা অনেকটা বদলে দিয়েছে, যে ঘটনা আমার ভাবার চিন্তাগুলোকে আরো উন্নত করেছে। কি ঘটনা? আমার বাবা প্রায় 9 বছর আগে মারা গিয়েছেন, বেনিষ্ঠিক করে মারা গিয়েছেন। তার 1 বছর আগে আমার আপার বিয়ে দেন। স্বাভাবিকভাবে আপনি যে সমাজের নিয়মের কথা বললেন সেই নিয়মটা পালন করার জন্যই আমার বাবাকে প্রচুর যৌতুক দিতে হয়, সাধ্যের বাইরে গিয়ে যৌতুক দিতে হয়। বাবা দিয়েছিলেন কষ্ট করে মেয়ের সুখের জন্য সবটা। জামাই সরকারি চাকরি করে, ভালো পরিবার, ভেবেছিলেন ওনার একটু কষ্ট হোক, তবু মেয়ে সুখে থাকুক। আকবর সাহেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তারপর? তারপর আর কি, ধুমধাম করে মেয়ের বিয়ে দিলেন। জামাই তার পরিবারের দাবি মেটালেন, তবে না হলো তার মেয়ের সুখের সংসার, আর না তার এত কষ্ট সফলতা লাভ করলো। প্রচুর ধার দেনা রেখে একদিন বিয়ে নিষ্ঠুর করে মারা গেলেন। আমার আপা যে সুখের সংসারের জন্য বাবা এত বড় ত্যাগ করেছেন, আমার আপার কিন্তু সেই সুখের সংসার হয়নি। আকবর সাহেব ইতস্তত গলায় বলে, তোমার বোন তো শুনেছি শ্বশুরবাড়িতে থাকে এখনো। শ্বশুরবাড়িতে থাকে, কিন্তু অনেক অসম্মানের সাথে। গত পরশু আমি গিয়ে নিয়ে এসেছি আপাকে। আমার আপনাকে এই ঘটনাটা বলার একটাই কারণ, আমি দেখেছি মেয়ের বাবারা তাদের মেয়ের সুখের জন্য নিজেদের সাধ্যের বাইরে গিয়ে সবকিছু করার চেষ্টা করে। আমি বুঝতে পেরেছি যে একজন বাবা তার জীবনের সকল উপার্জন মেয়ের বিয়েতে খরচ করে দেয়। আকবর সাহেব হালতো হেসে বললেন, তা তুমি ভুল বলনি বাবা। আর আমি ঠিক এটাই চাই না। মেয়ের বিয়ে দিচ্ছেন, এতগুলো বছর যাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আগলে রেখেছেন, তাকে অন্যের হাতে তুলে দিতেই তো আপনাদের অনেক কষ্ট হবে। সেই কষ্টের মাঝে আমি আবার অতিরিক্ত এই চাপটা আপনাদের ঘাড়ে দিতে চাই না। আকবর সাহেব কিছু বলতে চাইলে, তবে তার আগে হেমের ওনাকে থামিয়ে দিয়ে আকবর সাহেবের হাত নিজের মুঠে নিয়ে বলল, আমি জানি আমার মায়ের কথায় আপনার খারাপ লেগেছে, তবে বিশ্বাস করুন আঙ্কেল, আমি শুধুমাত্র নয়নতারাকেই চাই। আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে আর কখনো এই যৌতুকের প্রসঙ্গ তুলে আমায় অপমান করবেন না।
নয়নতারা ব্যতীত বাদ আর একটা বস্তু আমার চাই না। কিন্তু বাবা, এর জন্য যদি বিয়ের পর আমার মেয়েকে কথা শুনতে হয় তখন? হিমেল ভরসা দিয়ে বলল, আমি আছি তো। আপনি শুধু সবসময় এটা মনে রাখবেন যে আপনি আমার দায়িত্বে নয়নতারাকে পাঠাচ্ছেন আমার বাড়িতে। নয়নতারার সম্মান রক্ষার দায়িত্ব আমার। যদি আপনি সত্যি আমার একটু হলেও ভরসা করে থাকেন তবে এই যৌতুকের প্রসঙ্গ আর তুলবেন না। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আমার পরিবার থেকেও এই প্রসঙ্গ আর কখনোই উঠবে না। আকবর সাহেব মাথা নাড়ে সায় জানালেন। আর তিনি নিশ্চিত যে নয়নতারার জন্য তিনি ঠিক সিদ্ধান্তটা নিয়েছেন। ভুল কারো হাতে তুলে দিচ্ছেন না নয়নতারাকে। যে ছেলে মানসিকতা এত সুন্দর, এই জটিল বিষয়টাকে এত সুন্দরভাবে ভাবতে শিখেছে, বুঝতে শিখেছে, সেই মানুষ হিসেবে খারাপ হতেই পারে না। আর যাই হোক, সেই ছেলেটা আকবর সাহেবের সহজ সরল মেয়েটাকে ঠকাবে না কখনো। আর বাহ নয়ন, তোমায় তো অনেক কিছু কিনে দিয়েছে দেখছি। যাই বলো না কেন, তোমার কিন্তু এতদিন অপেক্ষা করা সার্থক। বিদেশি ছেলে হাতছাড়া হয়েছে তো কি হয়েছে, দেশে ভালো একটা ছেলে জুটিয়েছ। শিকার কিন্তু বেশ ভালোই ধরেছ। সুপ্তি যে কথাটা নয়নতারাকে খোঁচা দিয়ে বলল, সেটা নয়নতারা বুঝতে বাকি রইল না। নয়নতারা আলতো এসে বলল, উনি মানুষ ভাবে কোনো জন্তু না যে শিকার করব। আর না আমি কোনো শিকারী। তুমি বোধ হয় তোমার আর নাফিসার চরিত্রটা আমার উপরে বসে দিতে চাইছো, তাই না? বিস্ময়ে সুপ্তির মুখটা হা হয়ে গেল। বিশ্বাসই হলো না যে কথাটা নয়নতারা বলল। তবে কথাটা সুপ্তির পছন্দ হয়নি। মৃদু রাগ দেখে বলল, এসব আবার কেমন কথা নয়? বিয়ে ঠিক হওয়ার পর থেকে তোমার মুখে দেখছি খুব ভালোই কথা ফুটেছে। আগে তো এত উত্তর দিতে না। মানুষ যখন ভেঙে যায় তখনই তো শান্ত হয়ে যায়, তাই না ভাবি? আর আমি ভেঙে যাওয়ার পরও আবার নিজেকে দাঁড় করেছি, তাই আমি কথা বলবো, এটাই তো স্বাভাবিক। তাই বলে এতটা কথা বলা ঠিক না। হবু বরে গরম দেখাচ্ছ নাকি? সংসারটা টেকাতে পারো কিনা সেটা দেখো। পুরুষ মানুষ দুদিন পর রূপের পেছনে এমনি ছুটবে। ভেবেচিন্তে কথা বলো। বরাবর নয় নয়নতারা এবার আলতো এসে বলল, আমি সবকিছু আমার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি ভাবি। আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। সবকিছু আমি হাসি মুখে মেনে নেব। সুপ্তি আবার কিছু বলতে চাইল, তবে তার আগে মারুফা ঘরে ঢুকতে ঢুকতে সুপ্তিকে উদ্দেশ্য করে ঝাঁচালো গলায় বলল, তোমার মুখটা বন্ধ রাখতে ভালো হয় সুপ্তি। বাড়তি কোনো কথা বললে কিন্তু নয়নের বাবাকে বলে এবার সত্যি তোমাদের দুজনের আলাদা সংসারের ব্যবস্থা করব। এর আগে তাও তোমাদেরকে বাড়িতে থাকতে দেওয়ার কথা বলেছিল, তবে আমি কিন্তু এবার সেটা মানা করে দেব। নয়নতারা ব্যবহারে সুপ্তি যতটা না অবাক হয়েছিল তার থেকে অনেক বেশি অবাক হলো মারুফার ব্যবহারে। মারুফা তো কখনো এভাবে ওর সাথে উঁচু গলায় কথা বলে না, তা আবার নয়নের ব্যাপারে। সুপ্তির এসব ভাবনার মাঝে আবারও মারুফার কর্কশ কণ্ঠস্বর বেশি এলো, তুমি এখন যাও ঘর থেকে, অনেক রাত হয়েছে। নয়ন এখন ঘুমাবে। নয়ন, জিনিসপত্র সব গুছিয়ে রেখে ঘুমো। সুপ্তি মনক্ষুণ্ণ হলো, তবে কিছু বলতে পারলো না। আবারও যেতেও পারছে না ঘর থেকে। একটা শাড়ির উপর নজর পড়েছে সুপ্তির, হালকা বেগুনি রঙের জামদানি। ভেবেছিল এটা নয়নের থেকে হাতানো যাবে। সুপ্তি জানে নয়নতারা মানা করবে না, মন ভালো নয়নতারা। তবে এখন মারুফার ব্যবহার দেখে তো সাইতি ভয় করছে। এদিকে যেতে বলার পরও এখনো সুপ্তি বসে থাকে। মারুফা বিরক্তিকর গলায় বললেন, যেতে বললাম তো তোমায়, এখন যাও। সুপ্তি ঠোঁটে একটু হাসি ফুটিয়ে তুলে নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, নয়ন, বলছিলাম যে তোমার তো বেগুনি রং পছন্দ না। আবার দেখো না, আমারও তোমার বিয়েতে পরার মতো একটা নতুন শাড়ি নেই, তো ওই শাড়িটা আমি নেই। ইশারা শাড়িটা দেখালো সুপ্তি। নয়নতারা খারাপ লাগে সুপ্তির কথাটা শুনে। নাফিস তো কিছু করে না, নতুন শাড়ি কিনবেই বা কি করে? কিন্তু ওই শাড়িটা যে নয়নতারা দিতে পারবে না। নয়নতারা বেগুনি রং পছন্দ না, কিন্তু হিমেলও পছন্দ। সবকিছু নয়নতারা পছন্দ মতো কিনে দিলেও এই একটা শাড়ি যে হিমেল নিজে পছন্দ করে কিনে দিয়েছে, সে শাড়িটা নয়নতারা কি করে দেবে? হিমেলকে যে অপমান করা হয় তাহলে? নয়নতারা এসব ভাবনার মাঝে মারুফা খেকে উঠে বলে, ও কি কথা সুপ্তি, বিয়ের শাড়ি আবার কেউ চায় নাকি? এসব ওর শ্বশুর বাড়ি থেকে কিনে দিয়েছি বিয়ের জন্য, তুমি চাইলে কোন খেলে? আর নয়নের বিয়েতে পরা শাড়ি কেনার জন্য তোমার শ্বশুর টাকা দেবে তো? সুপ্তির মুখটা ছোট হয়ে গেল। নয়নতারা মারুফাকে থামিয়ে দিয়ে সুপ্তিকে উদ্দেশ্য করে বলল, ভাবি, আসলে এই শাড়িটা হিমেল নিজে পছন্দ করে কিনে দিয়েছে। এই রংটা ওনার ভীষণ পছন্দ। এই শাড়িটা না আমি তোমায় দিতে পারছি না, তবে আমি তোমায় টাকা দিয়ে দিব। তুমি এমন একটা শাড়ি কিনে নিও কেমন? না হলে আমি নিজে গিয়ে একটা এনে দেবো। সুপ্তি জোরপূর্বক হেসে বলল, না ঠিক আছে, নয় কোনো ব্যাপার না। আসলে আমারই চাওয়াটা ভুল হয়েছে। সত্যিই তো, তোমার বিয়ের শাড়ি কোন আক্কেলে চাইলাম আমি? কোন ব্যাপার না ভাবি, তুমি তো আমার নিজের মানুষ, চাইতেই পারো। আমি তোমার কাছের মানুষ, এই জন্যই তো চেয়েছো। আচ্ছা একটা কাজ করো, এখান থেকে তোমার ইচ্ছে মতো অন্য একটা শাড়ি পছন্দ করে না, যেটা তোমার পছন্দ হয় সেটাই না। মারুফা আপত্তি জানিয়ে বলল, মোটেই না নয়ন, এগুলোর মধ্যে থেকে একটা দিবি না তুই? নয়নতারা এবারে মৃদু বিরক্তিকর গলায় বলল, এমন করছো কেন মা? সব তো আর আমি বিয়েতে পরবো না। ভাবি, তুমি একটা শাড়ি পছন্দ করো। সবচেয়ে আলতো এসে বলো, লাগবে না নয়, তুমি দিতে চেয়েছো, এটাই অনেক। আচ্ছা ঠিক আছে, কাল তোমায় নিয়ে মার্কেটে যাব। আমি শাড়িটা একদিন পরে তোমায় দিয়ে দিতে পারতাম, তবে সেটা পুরনো জিনিস দেওয়া হবে, তাই কাল তোমায় নিয়ে যাব।
হঠাৎ করে সুপ্তির চোখ দুটো কেমন ভিজে উঠল, তবে নিজের সেই ভেজা চোখ কাউকে দেখাতে পছন্দ করলো না। তাড়াহুড়ো করে উঠে বেরিয়ে গেল ঘর থেকে। নয়নতারা মারুফাকে উদ্দেশ্য করে বলল, ওভাবে বলতে গেলে কেন মা? ভালো করে তো বলা যায়, তাই না? মারুফা বেঞ্চি কেটে বলল, এত ভালো করে লাভ কি? সেই তো তোকে খোঁচা দিয়ে কথা বলছিল। সে তো সবাই আমায় খোঁচা দেয়। চলেই তো যাচ্ছি বাড়ি ছেড়ে। যাওয়ার আগে আর কারোর সাথে ঝামেলা করতে চাই না মা। শুন নয়ন, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করবে। আমি খুব একটা ভালো ব্যবহার করিনি তোর সাথে, জানি। ভবিষ্যতে যদি আবার তেমন কিছু করি তবে আমার সাথে দরকার হলে খারাপ ব্যবহার করবে। সুপ্তিকে কিছু বললাম না আমি, তবে তোর জিনিস নেবে আবার তোকে খোঁচাবে, এগুলো কেমন স্বভাব? ওর সাথে একদম ঠিক ব্যবহার করছি। নয়নতার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খারাপ হয় বা কি লাভ মা? আমি খারাপ হলে কি ওরা ভালো হবে? ওরা কি আমায় খোঁচানো বন্ধ করবে? বরং হয়তো আমি ভালো হয়ে থাকলে কোনো একদিন ওরাও ভালো হবে, নিজেদের ভুলটা বুঝতে পারবে। খারাপের সাথে খারাপ হয়ে তাকে ভালো করা যায় না মা, এটা বুঝতে হবে তোমায়। সুপ্তি ঘরে এসে দেখলো নাফিস বিছানা হেলান দিয়ে বসে ফোন চালাচ্ছে। ভীষণ বিরক্ত লাগলো, সেই সাথে রাগও হলো। আর যদি নাফিস কিছু করতো, নিজে উপার্জন করতো, তবে কি সুপ্তিকে নয়নের থেকে শাড়িটা চাইতে হতো? হতো না। বরং ঘরে এসে নাফিসকে বলতো টাকা দিতে। কোনো অনুষ্ঠানে যে নতুন কাপড় কিনে পরবে, তার টাকাও শ্বশুরের থেকে নিতে হবে কেন? অন্যের মুখের দিকে সবসময় চেয়ে থাকতে হবে? সুপ্তি দরজাটা বন্ধ করে নাফিসের দিকে তেড়ে এসে রাগান্বিত গলায় বলল, ফোন চালানো ছাড়া কি আর তোমার কোনো কাজ নেই নাফিস? বিয়ে করেছিলে কেন আমায়, যখন দায়িত্ব নিতে পারবে না? বিয়ের আগে তো অন্তত বলেছিলে যে বাবা দোকানে বসবে, এখন তো তাও বসো না। তোমার আর আমার ভবিষ্যৎ কি বলতে পারো? নাফিস গা ছাড়া ভাব নিয়ে বলল, চিন্তা করো না, ভবিষ্যতে বাবার দোকান আমারই হবে। হয় বা কি হবে? এখনো তো বাবা তোমাকে দোকানে বসতে বল, কিন্তু তোমার কি ব্যবসা করার আক্কেল আছে? দুদিন দোকানে গেলে তো দোকানটা ধ্বংস করে ছেড়ে দেবে। তোমাকে দিয়ে হবেটা কি বলবে আমায়? নাফিস বিরক্তিকর গলায় বলে উঠল, চুপ করবে এখন? সত্যিই ভালো লাগছে না এসব কথা শুনতে। সুপ্তি এবারে চেঁচিয়ে উঠে বলল, ভালো কথা শুনতে ভালো লাগবে না এটা তো স্বাভাবিক। কি যে ভুল করেছি তোমায় বিয়ে করে, সেটা আজ বুঝতে পারছি। তোমার জন্য না বাপের বাড়িতে সম্মান পাই, না শ্বশুর বাড়িতে। বাপের বাড়ির কোনো অনুষ্ঠানে আজকাল আর আমায় কেউ ডাকে না। কেন জানো? কারণ আমার স্বামী বেকার, কোনো কিছু তো দিতে পারবো না, বরং ফ্রিতে গিয়ে খেয়ে আসবো সেই ভয়। শ্বশুর বাড়িতে 3 বেলা পেট ভরে খাওয়ার জন্য মুখ বন্ধ করে রাখতে হয়। কেউ কিছু বলেছে নাকি আবার? সুপ্তি ধপ করে বিছানায় বসে পড়লো, কেঁদে ফেললো এবারে কন্দরত গলায় বলল, তুমি কেন বুঝো না নাফিস, টাকা ছাড়া এই দুনিয়ায় মানুষের মূল্য নেই। কিছু তো একটা করো। পরনে জামা কাপড় থেকে শুরু করে 2 টাকার একটা চকলেটও খেতে ইচ্ছে করলে তাও বাবার কাছে গিয়ে হাত পাততে হয়। তুমি বুঝতে পারো এটা কতটা অসম্মানের? বিয়ের আগে বলেছিলে তুমি আমায় পড়াশোনা করাবে, তাও করাতে পারলে না। কখনো কোথাও ঘুরতে নিয়ে যাও না। স্বামী একটা নতুন জামা কিনে দাও না আমায়। নিজের বাবা মাকে তো কিছু দিতেই পারি না। কতটা অসহায় বানিয়ে রেখেছো আমায়, ভাবতে পারছো? একটি হলো নাফিস বুঝতে পারলো নিজের অপরাধ, উপলব্ধি করতে পারলো সুপ্তির অসহায়ত্ব। নিজে তো সারাদিন ঘরে বসে থাকে, কেউ কিছু বলো কানে শোনে না। তবে সুপ্তির এসবে যায় আসে, কষ্ট পায়। সুপ্তিকে তো ভালোবেসে বিয়ে করেছিল, সে ভালোবাসাটা এখনো আছে। তাই মেয়েটাকে এভাবে কাঁদতে দেখে খারাপই লাগলো। ফোনটা ফাঁসে রেখে আদুরে গলায় বলল, চিন্তা করো না, কাল থেকে দোকানে যাব। কি লাগবে তোমার বলো, আমি এনে দিব। সুপ্তির কান্না থামলো না, কাঁদতে কাঁদতে বলল, আর সামান্য একটা শাড়ি না পাওয়ায় আমি বুঝতে পেরেছি নাফিস, নিজের শখগুলো পূরণ করতে চাইলে বিয়ের আগে বাবার আর বিয়ের পরে স্বামীর টাকা থাকা ভীষণ প্রয়োজন। আমি আমার চাহিদা কমিয়ে ফেলবো। আমি জানি আমি হয়তো অতিরিক্ত কথা বলি, কোথাও দিই সবাইকে, তবে তাও তোমায় বলবো শুধু এতটুকু ব্যবস্থা করার জন্য 3 বেলা খাওয়ার ভয়ে জোর করে মুখ বন্ধ রাখতে না হয়। বিয়ের বাকি আর মাত্র 5 দিন। বিয়ের কেনাকাটা সব শেষ। হিমেলের বাড়ি থেকে নয়নতারার জন্য যা কিছু কেনাকাটা করা হয়েছে সেসব নয়নতারাকে নিয়ে গিয়ে কেনা হয়েছে। তবে আজ আবার হিমেল নয়নতারাকে আলাদাভাবে ডেকেছে দেখা করার জন্য। কেন ডেকেছে নয়নতারা জানে না, তবে হিমেলের কণ্ঠ শুনে মনে হচ্ছিল গুরুত্বপূর্ণ কোনো কথাই বলা বাকি আছে। দুজনের অফিস থাকে, দিনের বেলা আর দেখা করার সময় হয়ে উঠল না। হিমেলের আগে ছুটি হলো। নয়নতারাকে কল করে বলল নয়নতারাকে নিতে আসছে। নয়নতারা অফিসের সামনে হিমেল বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো। প্রায় আধা ঘন্টা পর নয়নতারা এলো। এসে আগে হিমেলকে দেখে অপরাধী গলায় বলল, ক্ষমা করবেন, আমি চেষ্টা করি ঠিক সময় বেরোনো, কিন্তু হয়ে ওঠে না। হিমেল পকেট থেকে রুমালটা বের করে নয়নতারার দিকে বাড়িয়ে দিয়ে বলল, জবাবদিহিতা করতে হবে না, অফিসে যেহেতু ছিলেন নিশ্চয় কাজের মাঝে ছিলেন। আমি এতটা অবস্থা নয়নতারা যে আমায় এটা আলাদা করে বোঝাতে হবে। নয়নতারা আবারও অপরাধী গলায় বলল, আমি জানি আপনি এতটা অবুঝ নন, তবে আমি আপনাকে আসতে বলার পরও এতক্ষণ অপেক্ষা করালাম। আমার বোঝা উচিত ছিল আমি কতক্ষণের মাঝে আমার কাজ শেষ করতে পারবো। বাদ দিন তো এসব কথা, চলুন একটা ক্যাফেতে বসি। নয়নতারা মাথা নাড়ে সায় জানালো। পাশে একটা ক্যাফে ছিল, সেখানে গিয়ে বসলো। বেশি ঠান্ডা হওয়ায়
আগে কিছুক্ষণ জিরিয়ে নিল। তারপর নয়নতারা হিমেলকে বলে উঠল, কি বলবেন বলে যেন ডেকেছিলেন, বলুন কি বলবেন। হ্যাঁ বলছি। এই প্রথম নয়নতারা খেয়াল করলো হিমেল কিছু বলতে চাইছে, তবে অস্বস্তির কারণে বলতে পারছে না। ব্যাপারটা নয়নতারার কাছে ভালো লাগলো না। হিমেল তো এমন সংকোচ করা মানুষ না, ওর মনে যা আসে তাই তো বলে দেয়। তবে কি এমন কথা যা বলতে হিমেলের এত সংকোচ হচ্ছে? কোনো এক অজানা কারণে নয়নতারা ভয় পেল। করপোরা গরু তো সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। নয়নতারা নিজে ভয় পেয়ে হিমেলকে উদ্দেশ্য করে বলো, কি বলবেন আপনি যে এতটা সংকোচ হচ্ছে আপনার? আসলে নয়নতারা কথাটা বলতে না আমার একটু লজ্জাই লাগছে। তবে আমার মনে হয় কথাটা এখনই বলা উচিত আপনাকে, না হলে দেরি হয়ে যাবে। আপনি কি বিয়েটা থেকে পিছিয়ে আসতে চান? হিমেল এবার চমকে তাকালো নয়নতারার দিকে। মুহূর্তের মাঝে হিমেলের দৃষ্টিটা কেমন অদ্ভুত হয়ে গেল। মানে ঠিক বুঝতে পারছে না নয়নতারা হঠাৎ করে এই কথাটা কেন বলে উঠলো। হিমেল পাল্টা প্রশ্ন করলো, এই কথা কেন মনে হলো? আপনি কি পিছিয়ে আসতে চাইছেন নাকি? নয়নতারা তৎক্ষণাৎ যদিকে মাথা নাড়ে না বোধক উত্তর জানিয়ে বলল, না, তবে যদি আপনি পিছিয়ে আসতে চান তবে আমি আপনার ইচ্ছেকে সম্মান জানাবো। দেখ, কিসব আবল তাবল বলছেন? পিছিয়ে আসবো কেন? আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিই। তাড়াহুড়োর মাঝে আমি কোনো সিদ্ধান্ত নেই না যে 5 দিনের মাঝে আমার নিজের সেই সিদ্ধান্তের উপর আফসোস হবে। নয়নতারা আশ্বস্ত হলো। এসির মাঝে ঘেমে উঠেছিল। মনে হলো বুকের উপর থেকে অনেক বড় একটা পাথর নেমে গেল। কেন যে এত ভয় পায় নয়নতারা কে জানে। হয়তো ভাবে এই বিয়েটা ভেঙে গেলে এবার আর কাউকে মুখই দেখাতে পারবে না। এই বিয়েটা ভেঙে গেলে নয়নতারা নিজে ভেঙে যেত। খুব অল্প সময়ের মাঝে হিমেলের সাথে বেশ ভালোভাবে জড়িয়ে পড়েছে নয়নতারা। কষ্ট হতো যদি হিমেল পিছিয়ে যেত। নয়নতারা হিমেলকে আশ্বস্ত করে বলল, যা বলতে চান নিঃসংকোচে বলতে পারেন, এত ভাবতে হবে না। নয়নতারার থেকে ভরসা পাওয়ার পর হিমেল একটু স্বস্তি পেল। আরো বেশ অনেকক্ষণ চুপ থাকলো। হিমেল জানে না কেন, তবে এই কথাটা বলতে বেশ ভালোই অস্বস্তি হচ্ছে। তবে এখন না বললে বিয়ের দিন এই বিষয়গুলো নিয়ে ঝামেলা হতে পারে, যা হিমেল চায় না। হিমেল চায় যেন সুস্থ স্বাভাবিক পরিবেশে ওদের বিয়েটা হয়ে যায়। জীবনে অনেক অশান্তি দেখেছে, অন্তত বিয়ের দিনটা কোনো অশান্তি চায় না। দেখুন নয়নতারা, আমি এই চাকরিটা খুব অল্প দিন হলে পেয়েছি। খুব বেশি টাকা জমাতে পারিনি। সংসারে বেশিরভাগ টাকাটা আমাকেই দিতে হয়। না হলে ভাবে আজে বাজে কথা বলে, খোটা দেয় যেগুলো আমার পছন্দ হয় না। মায়ের যাবতীয় খরচও আমি বহন করি, আপাকে কিছু দিতে হয়। এসব মিলে খুব বেশি জমা করতে পারিনি। আর তাছাড়া বিয়ের যাবতীয় খরচও আমি বহন করছি। হঠাৎ এত কিছু আমি বলছেন যে? মানে আসলে আমি বুঝাতে চাইছিলাম যে আপনাকে দেনমোহরের টাকা খুব বেশি দিতে পারবো না আমি। আমার সামর্থ্য খুবই অল্প। নয়নতারা এবারও বেশ স্বাভাবিক গলায় বলল, তো তো মানে বলতে চাইছিলাম খুবই অল্প, মানে খুবই অল্প। দেনমোহরের সম্পূর্ণ টাকা পরিশোধ করে আপনাকে বিয়ে করতে চাই আমি। তাই চাইছি আমার সামর্থ্য যতটুকু ততটুকু দেব, কিন্তু নগদ দেব। কতটুকু সামর্থ্য আপনার? আমি 50,000 দিতে পারবো। এটাই আপনার সামর্থ্য? হিমেল মিনমিনে গলায় বলল, হ্যাঁ আমি জানি এত কম দেনমোহর এখনকার সময় অন্তত হয় না। আমার আপার বিয়ে তো এর থেকে বেশি ছিল। আমার ভাইয়ের বিয়ে তো ভাবি 5 লাখ টাকা রেখেছিল দেনমোহর। তবে সত্যি বলতে আমি এত পারবো না নয়নতারা। আর এত বেশি দেনমোহর ধরেই বা কি হবে যেটা আমি দিতেই পারবো না? নয়নতারা আলতো হাসলো, সন্তুষ্ট গলায় বলল, আমার তো এত দরকার নেই। আপনার সামর্থ্য 50,000, আমি আপনার থেকে চাইলাম 30,000। আপনার সামর্থ্য কতটুকু সেটা থেকে আমি আপনাকে বিয়ে করছি না হিমেল। আপনি মানুষটা ভীষণ ভালো, আমাকে সম্মান করতে জানেন, সেজন্য আমি আপনাকে বিয়ে করছি। আপনি যদি 50,000-এর বদলে বলতেন আপনার সামর্থ্য 500 টাকা, তবু আমি হাসি মুখে মেনে নিতাম। হিমেল বিস্মিত গলায় বলল, এত অল্প চাহিদা আপনার? চাহিদা যত বেশি শান্তি তত কম। চাহিদা যত কম শান্তি ততটাই বেশি। যে চাহিদাগুলো পূরণ হওয়ার নয়, অযথা সেই চাহিদাগুলো রেখে কি লাভ বলুন? আপনি আমায় বিয়ে করছেন, এটা আমার সৌভাগ্য হিমেল। সব ঠিক ছিল, তবে নয়নতারা শেষের কথাটা হিমেলের পছন্দ হলো না। মৃদু বিরক্তিকর গলায় বলল, সব সময় এভাবে বলবেন না নয়নতারা। আপনি নিজে যদি নিজেকে এভাবে ছোট করেন, বাকিরা তো সুযোগ পাবেই। আর আমার অবস্থাটা বোঝার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ আপনার প্রাপ্য আমার জীবনে আসার জন্য, আমাকে এই পরিস্থিতিটা থেকে বের করার জন্য। আবার সে একই কথা বলে, আমার ভাগ্যে আপনি লেখা ছিলেন। হ্যাঁ জানি, আসতে একটু দেরি করে ফেলেছি। সুখ মানুষের জীবনে দেরিতে আসে। আর আমি আপনার জীবনে আসবো বলেই হয়তো এতদিন এত কষ্ট পেয়েছেন। আবার আপনি আমার জীবনে আসবেন বলেই হয়তো আমি এতদিন অনেক কষ্ট করেছি। এবার দুজনে মিলে শুধু একটা সুখের সংসার করব। এত ঝামেলা থাকবে না আমাদের জীবনে। হিমেলের শেষের বাক্যগুলো শুনে নয়নতারা যেন কল্পনা জগতে হারিয়ে গেল। সংসার, ছোট্ট একটা শব্দ, তবে নয়নতারার কাছে যেন একটা স্বপ্নের মতন। ভাবতে অবাক লাগছে নয়নতারারও একটা সংসার হবে। কেউ একজন নয়নতারাকে পাওয়ার জন্য বেকুল হয়ে আছে। দিনটা ছিল নয়নতারা আর হিমেলের বিয়ের দিন। পাখিদের কাছে দিনটা বেশ স্বাভাবিক। আকবর সাহেব আর মারুফার দিনটা কাটছে ব্যস্ততার মাঝে আর অন্যরকম একটা মানসিক চাপের মাঝে। তবে নয়নতারার জন্য এই দিনটা বিশেষ। প্রতিদিন যেমন নয়নতারাকে দেখতে ভীষণ সাধারণ লাগে,
আজ তেমনটা লাগছে না। মুখে আলাদা এক লাবণ্যতা ফুটে উঠেছে। নয়নতারার সৌন্দর্য সব থেকে বেশি যেটা বাড়িয়ে দিয়েছে সেটা হলো ঠোঁটের নির্মল হাসি। বিয়ের শাড়ি পরে নয়নতারাকে সাজানোর সময় নয়নতারা আয়নায় একবার নিজেকে দেখলো। খেয়াল করলো আজ নয়নতারা নিজের কাছেই নিজেকে সুন্দর লাগছে। এরও একটা বিশেষ কারণ আছে। এর আগে কখনো কেউ নয়নতারা প্রশংসা করেনি। নয়নতারা চেহারা যে বৈশিষ্ট্যগুলো নয়নতারাকে সুন্দর বলে প্রমাণিত করে সেগুলো কেউ কখনো নয়নতারাকে বলেনি। তবে হিমেল বলেছে। হিমেলের চোখে নয়নতারা সুন্দর, সেজন্যই তো আজ নয়নতারা নিজেকেও নিজের কাছে ভীষণ সুন্দর মনে হচ্ছে। নয়নতারার পরনে গাঢ় মেরুন রঙের শাড়ি, শাড়ির পাড় আর আঁচলে ঘন স্টোনের কাজ করা, এছাড়া সম্পূর্ণ শাড়িতে স্টোনের কাজ করা। বিয়ের শাড়ি যখন কিনতে যায় তখন বাকিরা যারা সাথে ছিল তারা বলেছিল এই রংটা না নিতে, নয়নতারাকে মানাবে না এই রংটা। হোক বিয়ে, তবুও একটু হালকা রং নিতে বলেছিল। তবে নয়নতারার বরাবরই ইচ্ছে ছিল বিয়ে করলে মেরুন রঙের শাড়ি পরবে। হিমেলকে সেই সুপ্ত ইচ্ছেটা জানিয়েছিল। ফলস্বরূপ নয়নতারাকে আলাদা করে আর কোনো কষ্ট করতে হয়নি। হিমেল সুযোগ তৈরি করে দিয়েছিল, আর সেই সুযোগটা কাজে লাগিয়ে নয়নতারা নিজের বিয়ের শাড়িটা পছন্দ করেছিল। নয়নতারার চুলগুলো বেশ ঘন আর লম্বা। চুল ছেড়ে দিয়ে রাখার ইচ্ছে নয়নতারা ছিল না, তাই একটা খোপা করেছে। খোপায় আবার লাল গোলাপ দেয়া। খুব বেশি গয়না পরেনি, হালকা কিছু সোনার গয়না পরেছে। মুখে মেকআপের ভারী আস্তরণ নেই। অন্যান্য দিন যেমন নয়নতারা নিজের গায়ের আসল রংটা লুকাতে চায়নি, ঠিক তেমনি আজকেও চায়নি। হিমেল তো নয়নতারাকে এই রূপই পছন্দ করেছে, তবে নিজের আসল রং লুকাতে চাওয়ার তো কোনো কারণ নেই। হিমেলের ভালো লাগলেই হলো। হিমেল বলে দিয়েছিল যেন নয়নতারার চোখে কাজল পরে। মেয়েদের কাজল দেওয়ার চোখ হিমেলের খুব পছন্দ। কখনো কোনো প্রেমের সম্পর্ক না জড়ানোর ফলে কারো কাছে এই আবদারটাও করেনি হিমেল। এই প্রথম নয়নতারার কাছেই করলো। নয়নতারাও তাই হিমেলের আবদার রাখতে চোখে কাজল পড়েছে। টিকলিক ঠিক নিচে কপালে মাঝ বরাবর একটা ছোট্ট টিপ পড়েছে। ঠোঁটে নিউড শেডের লিপস্টিক। সাজগোজ শেষে নয়নতারা খুব ভালোভাবে আয়না আরো একবার নিজেকে দেখে নিল। বেশ সুন্দর লাগছে নয়নতারাকে দেখতে। হ্যাঁ, নয়নতারা দেখতে খুব সুন্দর নয়, তবে আজ প্রথমবারের জন্য নয়নতারা নিজেকে নিজেই দেখে মুগ্ধ হলো, সন্তুষ্ট হলো। নয়নতারা মনে হলো যারা এতদিন বলতো যে নয়নতারা দেখতে সুন্দর না, তারা ভুল বলতো। নয়নতারা নিজের উপরে রাগ হলো এটা ভেবেছে এতদিন অবধি নয়নতারা নিজের রূপকে ঘৃণা করতো। এত সুন্দর লাগছে তাকে দেখতে, শুধু এতদিন কেউ ধরিয়ে দেয়নি, কেউ বুঝতে দেয়নি নয়নতারাকে যে ও সুন্দর। অবশেষে হিমেল আর নয়নতারা বিয়ে সম্পূর্ণ হলো। কবুল বলার সাথে সাথে নয়নতারা গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। আজ নয়নতারা ভীষণ খুশি। আজ নয়নতারা খুশি হিমেলের মতন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য। হিমেলের মনটা শুধু উসকুস করছে নয়নতারাকে দেখার জন্য। বিয়ের পর নয়নতারাকে এনে হিমেলের পাশে বসানো হলো। নয়নতারা তো লজ্জায় মাথাটা তুলতেও পারছে না। তবে সুযোগ বুঝে হিমেল ঠিকই নয়নতারাকে দেখে নিল। নয়নতারা কানের কাছে ঝুঁকে হিমেল বলল, ধন্যবাদ নয়নতারা, চোখে কাজল পরার জন্য। আপনার ডাগর ডাগর চোখে পড়ার জন্যই বোধহয় কাজলের সৃষ্টি হয়েছে। এখন অপেক্ষা শুধু দুজনে একা একটু সময় পাওয়ার জন্য আমি আপনাকে মন ভরে দেখতে পারি। বিয়ের জন্য খুব আড়ম্বরপূর্ণ আয়োজন করা হয়নি, খুব বেশি আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা হয়নি। এই নিয়ে অবশ্য মমতা বেগম গাল ফুলে বসেছিলেন। ওনার ইচ্ছে ছিল ধুমধাম করে বিয়ে দেওয়া, মেয়ের বাড়িতে বরপক্ষের সাথে সব আত্মীয় স্বজনকে পাঠানো। তবে হিমেলের জন্য সে সবকিছু হলো না। হিমেলের একটাই কথা, এত আত্মীয় স্বজনদের অযথা নিয়ে গিয়ে লাভ কি? সে তো ফেরার পথে খাবার দাবার সমালোচনা করবে। তাদের পেছনে অযথা এত কষ্ট করে উপার্জন করা টাকা খরচ করার কোনো মানেই হয় না। এছাড়া কোনো আত্মীয় স্বজনকে না নিয়ে যাওয়ার আরো একটা কারণ আছে হিমেলের কাছে। শুধুমাত্র সুসময়ে বন্ধুদের হিমেল একেবারে অপছন্দ। আজ থেকে 9 বছর আগে যখন ওর বাবা মারা গিয়েছিল তখন সংসারে বেহাল দশা ছিল। হিমেল আর হাসান দুজনেই তখন পড়াশোনা করে। কারোর পড়াশোনাই শেষ হয়নি। দীপার বিয়ে হয়ে গিয়েছে, তার উপর মাথায় হাজার হাজার টাকার ঋণ। মমতা বেগম তো গৃহিণী, প্রয়োজন ব্যতীত কখনো বাড়ির বাইরে পাও রাখেনি। সেখানে পুরো সংসারের দায়িত্ব এক প্রকার তার কাঁধে গিয়ে পড়ে। হিমেল সাহায্য চেয়েছিল কিছু আত্মীয়দের থেকে, তবে সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল। কল করলে কেউ কল রিসিভ করতো না, কোনো অনুষ্ঠানে আর ওদেরকে নিমন্ত্রণ করতো না। রাস্তায় যদি হঠাৎ করে কোনো আত্মীয় স্বজনের সাথে দেখাও হয়ে যেত, তবে না দেখা ভান করে তারা পাশ কাটিয়ে চলে যেত। আজ হিমেলদের আর্থিক অবস্থার আগের তুলনায় উন্নতি হয়েছে। এখন দুই ভাই চাকরি করে, দুজনে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত। এখন আর কারো কাছে কোনো কিছুর জন্য হাত পাতার প্রয়োজন হয় না। আর ঠিক এই সময় সব আত্মীয়রা ভাব জমাতে চলে এসেছে। একসময় যে মামা, খালা, চাচা, ফুফুরা ভুলে গিয়েছিল যে ওদের ভাইয়ের ছেলে বা বোনের ছেলে এতিম হয়ে গিয়েছে, ওদের মাথার উপর অন্তত একটু বড়সড় হাত রাখা দরকার, তখন প্রত্যেকটা মানুষ তখন মুখ ফিরে নিয়েছিল। আর আজ হিমেল নিজের খুশির দিনে তাদেরকে বাড়িতে ডাকবে, এটা অসম্ভব ব্যাপার। মমতা বেগম হয়তো সেই দিনগুলো ভুলে গেছেন, তবে হিমেল ভুলেনি। হিমেলের প্রত্যেকটা মানুষকে মনে আছে।
তাদের করা ব্যবহার, তাদের বলা প্রত্যেকটা শব্দ মনে আছে, তাদের অবহেলাগুলো মনে আছে। যদি আজ নয়নতারা বাড়িতে নিয়ে আসতো, তবে এখানে এসো চুপ থাকতো না। এই বাড়ির লোকজনের খুঁত ধরা শুরু করতো। নয়নতারা খুঁত ধরা শুরু করে দিত। যেখানে নয়নতারা কিংবা ওর পরিবারের ব্যাপারে নিজের পরিবারকে কিছু বলতে দেয় না, সেখানে এসব আত্মীয়দের তো কখনোই কিছু বলতে দেবে না। যদি হিমেলের বাড়িতে আসা থেকে আটকাতে পারেনি হিমেল, ওখানে বাধা দিলে মমতা বেগম বিয়েতে পেকে বসতেন। হিমেলের সাথে এসেছে শুধুমাত্র দীপা, ওর ছেলে মেয়ে হাসান আর রুমানা। অনেক কষ্টে মমতা বেগমের অনুরোধে কাদেরকে কল করে আসতে বলেছিল, তবে কাদের আসেনি। হিমেলের অবশ্য এই নিয়ে কোনো আফসোসও নেই। হিমেল নিজের দায়িত্ব পালন করেছে। এখন কাদের যদি আসতে না চায়, সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। তবে হিমেল কাদের কাছে ক্ষমা চাইতে পারবে না। অনয়তো কিছু করেনি ও, তবে ক্ষমা চাইতে হবে কেন? আসলে আসুক, না আসলে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাক। মানুষজন কম, তাই বিয়ে বাড়ি হওয়া সত্ত্বেও খুব বেশি কারো মাঝে ব্যস্ততা দেখা যাচ্ছে না। আকবর সাহেব মারুফাকে কড়া গলায় হুকুম করে বলেছেন যেন নাফিজা কিংবা সোহানার ওর পরিবারে কেউ না আসে। পালাতে উনি নাফিজা সুপ্তিকেও রাখতেন না। যারা যারা সারা জীবন নয়নতারাকে কষ্ট দিয়েছে, কথা শুনিয়েছে, নয়নতারার খুশি দিনে আকবর সাহেব তাদেরকে রাখতে রাজি নন। কেননা আকবর সাহেব খুব ভালো করে জানেন তাদের স্বভাব এখনো বদলায়নি। আজ নয়নতারার বিয়ের দিন এসেও হয়তো ওকে খোঁচা দিয়ে কথা শোনাবে। আজকের দিনটা অন্তত এসব বাদ যাক। খাওয়া দাওয়া শেষ করে এবার মেয়ের বিদের পালা এলো। এ পর্যায়ে মারুফা নয়নতারাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলেন। এতদিন যাবৎ যে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য তিনি কান্নাকাটি করতেন, আর সেই মেয়ে চলে যাচ্ছে বলে কাঁদছেন। মারুফা জানে আজ শুধু এই বাড়ির বড় মেয়ে চলে যাচ্ছে না, চলে যাচ্ছে এই সংসারের ভরসা, আকবর সাহেবের ভরসা। বেশ অনেকক্ষণ কান্নাকাটি করার পর আকবর সাহেব সুপ্তিকে বললেন মারুফাকে নিয়ে যেতে। সুপ্তি জোর করে ওনাকে ঘরে নিয়ে গেল। নয়নতারা মারুফাকে জড়িয়ে ধরে যতটা না কেঁদেছিল, আকবর সাহেবকে দেখে তার থেকে বেশি কাঁদলো। আকবর সাহেব এগিয়ে এসে জড়িয়ে ধরলেন মেয়েকে। নয়নতারা কেঁদে উঠে বলল, তোমার ছাড়া থাকার অভ্যাস নেই আমার বাবা, তুমি আমার ভরসা। যত কঠিন মুহূর্ত এসেছে আমার জীবনে, তুমি আমার সাহায্য করেছো, আমার পাশে থেকেছো। তোমার ছাড়া কি করে আমি থাকবো বাবা? আকবর সাহেব একটু কাঁদলেন না। আজ তার কাঁদার দিন না, আজ তার খুশির দিন। আজ তার মেয়ে একটা নতুন জীবনে পা রাখতে যাচ্ছে, আর তিনি কান্নাকাটি করে মেয়ের মন খারাপ করে দেবেন সে প্রশ্নই আসে না। নয়নতারা মাথাটা তুলে চোখে জল মুছে দিয়ে আকবর সাহেব বুঝিয়ে বললেন, শুনো মা, মেয়েরা সারা জীবন বাবা ছায় থাকতে পারে না। একটা নির্দিষ্ট সময়ের পর তাদেরকে নিজেদের বাবার আশ্রয় থেকে বেরিয়ে স্বামীর আশ্রয়ে থাকতে হয়। ভয় পাচ্ছ কেন তুমি? এতদিন আমি তোমায় আগলে রেখেছিলাম, এবার থেকে তোমার সম্পূর্ণ দায়িত্ব তোমার স্বামীর। তুমি জানো বাবা, আমি ভীষণ ভীতু। আমার খুব ভয় করছে এটা ভেবে যে আমি এত দায়িত্ব কি করে পালন করব তোমার পরামর্শ ছাড়া, তোমার সাহায্য ছাড়া। যদি কোনো ভুল করে ফেলি আমি, যদি কোনো ভুল করো, তবে ক্ষমা চাইতে দ্বিধাবোধ করবে না। ভুল মানুষ মাত্রই হয় মা, তবে উত্তম সে ব্যক্তি যে নিজের ভুলটা স্বীকার করার সৎসাহস রাখে। তুমি যদি তোমার ভুলের জন্য ক্ষমা চাও, তবে কখনোই ছোট হয়ে যাবে না। শাশুড়িকে নিজের মায়ের স্থান দেবে। তিনি যদি কখনো শাসন করেন, তবে তার মুখে মুখে তর্ক করবে না। সে শিক্ষা আমি তোমাকে দেইনি। সব মিলে হিমেলের পুরো পরিবারকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবে। কখনো নিজের একা সুখের কথা ভাববে না। মনে রেখো, যৌথ পরিবারে কখনো একা সুখী হওয়া যায় না। যৌথ পরিবার মানেই তোমার সবার সুখ দুঃখ নিয়ে ভালো থাকতে হবে। তোমাদের দুজনে কোনো ঝামেলা প্রকাশ্যে আনবে না। নিজেদের ঘরের মাঝে সব মান অভিমান রাগ দুঃখ মিটিয়ে ফেলবে। বাইরে মানুষের সামনে ঝামেলা করলে কিন্তু দিন শেষে তোমাদের সম্পর্কে ছোট করা হবে। হিমেল তোমার স্বামী, ওকে সম্মান করবে। কখনো যদি কেউ তোমায় অসম্মান করার চেষ্টা করে, তবে পাল্টা তোমারও তাকে অসম্মান করার কোনো দরকার নেই। তুমি শুধুমাত্র নিজের সম্মানটুকু রক্ষার চেষ্টা করবে। যে কোনো সমস্যা হলে দুজনে মিটিয়ে নেবে। ঝামেলা না মিটিয়ে রাতে ঘুমোতে যাবে না। সকালে উঠে যেন নতুন করে আবার জীবনটা শুরু করতে পারো। সে ঝামেলার রেশ যেন তোমার নতুন একটা দিনকে খারাপ করতে না পারে। যদি প্রয়োজন হয় তবে মাঝে মাঝে তর্কে হেরে যাবে। জীবনটা এত যুক্তি তর্ক দিয়ে চলে না মা। সবসময় প্রতিবাদ করলেও চলে না। মাঝে মাঝে কিছু জায়গায় মানিয়ে নিতে হয়। তুমি প্রতিটা সদস্যের সাথে নিজেকে মানিয়ে নেবে, পরিবেশের সাথে মানিয়ে নেবে। কিছু কিছু জায়গায় হেরে যাবে, দেখবে তুমি তোমার জীবনে জিতে যাবে। কি মা, পারবে না? নয়নতারা মাথা নাড়ে সায় জানালো, পারবে নয়নতারা। আজ অব্দি নিজের বাবার কোনো আদেশ অমান্য করেনি, এবারও করবে না। মেয়ের থেকে ইতিবাচক সাড়া পেয়ে আকবর সাহেব এবার হিমেলকে উদ্দেশ্য করে বললেন, আজ থেকে তুমি এই বাড়ির জামাই বাবা। তুমি আমাদের সম্মান। এ বাড়িতে তোমার সম্মান, কদর কিংবা ভালোবাসা কোনো কিছুরই কখনই অভাব হবে না। তবে তুমি খেয়াল রেখো, তোমার বাড়িতে আমার মেয়েরও যেন সম্মানে কোনো কমতি না হয়। সংসারের সুখ বজায় রাখার জন্য আমার মেয়ে যা যা করণীয় তা ও করবে। আমি বলে দিয়েছি ওকে সব।
আর আমার মেয়ের সুখ বজায় রাখার জন্য যা যা করতে হয় সেই সব কিছু করার দায়িত্ব তোমার। আমার মেয়ের অভিযোগ করার স্বভাব নেই, তাই ওর না বলা কথাগুলো তোমায় বুঝে নিতে হবে হিমেল। আমার মেয়েকে আমি ক্ষমা চাইতে বলে দিয়েছি, তবে এটা তুমি খেয়াল রেখে যেন বারবার ক্ষমাটা একপাক্ষিক না হয়ে যায়। আর আমার মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছি মানে ভেবো না ওকে পর করে দিচ্ছি। আমার কলেজা এক টুকরো তোমার হাতে তুলে দিলাম। যদি কখনো এক মুহূর্তের জন্য মনে হয় যে আমার মেয়েকে আর তোমার পছন্দ হচ্ছে না, তবে ওকে অপমান করবে না, কষ্ট দেবে না, নিয়ে এসে আবার আমার হাতে তুলে দিবে। আমার মেয়েকে আমি যত্নে রাখবো আমার কাছে। হিমেল আকবর সাহেবকে আশ্বস্ত করে বলল, আশা করছি এমন দিন আসবে না যেদিন আমাকে আমার স্ত্রীকে আবার তার বাবার হাতে তুলে দিয়ে যেতে হবে। আমি আমার স্ত্রীর দায়িত্ব নিয়েছি, তার মানে সারা জীবনের জন্য নিয়েছি। আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে নয়নতার ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না, সম্মান সবকিছুর দায়িত্ব আমার। আপনি ওকে ঠিক যতটা যত্নে রেখেছিলেন আমি চেষ্টা করব তার থেকেও বেশি যত্নে রাখতে। আশা করছি যে কথাগুলো তুমি আজ আমায় বললে সেগুলো সারা জীবন পালন করবে হিমেল। অনেক ভরসা করছি তোমায়, আমার ভরসার দাম দিও। হিমেল মাথা নাড়ে সায় জানালো, ভরসা রাখবে হিমেল। কথার খেলাপ করা যে হিমেলের স্বভাবে নেই। হিমেলের বাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে আছে নয়নতারা। ওকে ঘিরে আশেপাশে বসে আছে হিমেলের অনেক আত্মীয় স্বজন। সবাই খুঁটিয়ে খুঁটিয়ে নয়নতারাকে দেখতে ব্যস্ত। গায়ে কি কি গয়না আছে সেগুলো দেখতে ব্যস্ত। আদৌ সেগুলো শোনার নাকি দেখতে শোনার মতো সেসব জানা তাদের তুমুল আগ্রহ। ওদের সাথে অবশ্য মমতা বেগমও আছেন। ছেলে শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু নেবে না বলে জানিয়ে দিয়েছে। অন্তত মেয়েকে ওনারা কিভাবে সাজিয়ে পাঠালো সেটা তো দেখতে হবে। তবে নয়নতারা গয়না দেখে ভালোই সন্তুষ্ট হলেন তিনি। রোমানা থেকে কোনো অংশে কম গয়না পরেনি, এবং সবই যে সোনা সেটাও তিনি জানেন। তবে এত মানুষের মাঝে বসে থাকতে নয়নতারা অসুস্থ হচ্ছে। এবারে কারোর সাথে তো খুব একটা ভালো পরিচয় নেই। এক হিমেল আছে, তবে এখন আশেপাশে হিমেলকেও দেখা যাচ্ছে না। কোথায় যে গেল লোকটা কে জানে। বোঝা উচিত ছিল তো যে নয়নতারার অস্বস্তি হতে পারে এত মানুষের মাঝে। তার মধ্যে কেউ যে নয়নতারাকে খুব একটা ভালো নজরে দেখছে না সেটা বুঝতে পারছে। সবাই হয়তো হিমেলের ভয়ে মুখটা বন্ধ রেখেছে, না হলে এতক্ষণে নয়নতারার রূপ নিয়ে অনেক প্রশ্নই উঠতো। একটু পর সেখানে এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা খেয়ে না যাও, আর নয়ন চলো তোমায় ঘরে রেখে আসে, বিশ্রাম নেবে। নয়নতারা যেন হাঁপ ছেড়ে বাঁচত। দীপা সোজা হিমেলের ঘরে গেল। ঘরটা অল্প কিছু ফুল দিয়ে সাজানো হয়েছে, খুব জাঁকজমকপূর্ণ ভাবে সাজানো হয়নি। সাধারণভাবে কিছু গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো হয়েছে। নয়নতারাকে বিছানায় বসে দিয়ে দীপা বলল, শুনো মেয়ে, সংসারে কিন্তু টুকিটাকি ঝামেলা হবে। তোমার বড় যা খুব একটা সুবিধার না, ও কিন্তু দিনরাত তোমায় খোঁচাবে। মাও অসন্তুষ্ট তোমার উপরে। বুঝতেই পারছো অনেক আশা ছিল ছেলের বউ নিয়ে। আর আমার কথা বাদ দাও, দুদিন অতিথি আমি, আমার মতামত না জানলেও চলবে। তোমাকে এত কিছু বলার আসল কারণ হলো সব ঝামেলার কথা গিয়ে স্বামীর কানে দিও না। হিমেলের মাথা গরম বেশি, শেষে সংসারে অশান্তি হবে। নয়নতারা বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সায় জানালো। দীপা যেতে ধরে আবার থেমে গেল। পুনরায় নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, যতটা সহজ সরল দেখা যায় ততটাই কি সহজ সরল তুমি, নাকি দুদিন পর আসল রূপ দেখাবে? যাই হোক, যদি সত্যি এত সহজ সরল হয়ে থাকো তবে কপালে কিন্তু দুঃখ আছে। রোমানের সাথে পেরে উঠবে না, আবার বেশি তেজ দেখালে সমস্যা আছে। মায়ের সাথে পেরে উঠবে না, বুঝে শুনে আচরণ করবে। নয়নতারা আবার আগের মতনই বাধ্য মেয়ের মতন মাথা নাড়ল। দীপা এবারে আর থামলো না, চলে গেল। দীপা চলে যেতে নয়নতারা বেড সাইডের উপরে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢেলে ডক করে পানিটা খেয়ে নিল। ভয়ে আতঙ্কে গলাটা শুকিয়ে উঠেছিল। বিয়ের পরে অনুভূতি এতটা ভয়ঙ্কর হয় নয়নতারা সে বিষয়ে বিন্দুমাত্র আন্দাজ ছিল না। নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে এতটা অসুবিধা হবে সেটাও ভাবেনি। তবে এখন একটু ভালো লাগছে, অন্তত এখন ঘরে একা আছে, খোঁচানোর মতন কেউ নেই। ঘরে আসতে খুব বেশি একটা রাত করলো না হিমেল। ওর 10:30 11টা নাগাদ ঘরে এলো। দরজা খোলা শব্দ পেতেই নয়নতারা ভয়ে কেঁপে উঠলো। না জানি আবার কে এলো, আবার হয়তো কোনো কিছু হুমকি দিয়ে যাবে, কিংবা আবার হয়তো সবাই ওকে খুঁটিয়ে দেখতে বসে যাবে। তবে না, তেমন কিছুই হলো না। হিমেলকে দেখতে পেয়ে একটু আশ্বস্ত হলো নয়নতারা। হিমেলের হাতে একটা প্লেট, সেই প্লেটটা আবার অন্য একটা প্লেট দিয়ে ঢাকা। নয়নতারা কৌতূহল হলো জানার জন্য যে এত রাতে কি নিয়ে এসেছে হিমেল। হিমেল প্লেটটা বেডসাইডের উপর রেখে বিছানায় বসে পড়ল। নয়নতারা কৌতূহলী গলায় বলল, কি এনেছেন? তার আগে বলুন রাতে কিছু খেলেন না কেন? আপনার পছন্দ বলে বিয়ের মেনুতে বিরিয়ানি রেখেছিলাম, তবুও খেলেন না। নয়নতারা অস্বস্তি মাখানো গলায় বলল, খেয়েছি তো। খেয়েছেন ঠিকই, তবে আমি নিশ্চিত পেট ভরেনি। না, ভরেছে। হিমেল একটা দীর্ঘশ্বাস ফেল, সঙ্গে সঙ্গে আবার একটা লম্বা শ্বাস টেনে কোমল গলায় নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, শুনুন নয়নতারা, আপনি এই সংসারে 1-2 দিনের জন্য আসেননি, সারা জীবনের জন্য এসেছেন।
আজ থেকে এই সংসারটা আপনার, তাই সংসারে অন্যরা কি ভাববে এটা ভেবে নিজেকে কষ্ট দেওয়া মানে বোকামি। আপনি যত সংকোচ রাখবেন তত নিজেই কষ্ট পাবেন। জানি আজ প্রথম দিন এজন্য লজ্জা খেতে পাননি, তবে পরবর্তীতে যেন এমনটা না হয়। এটা আপনার সংসার, আপনার বাড়ি, আপনার সাপের উপার্জনের টাকা আপনি খাবেন। নয়নতারা মাথা তুলে একবার হিমেলের দিকে তাকালো। বরাবর এই মানুষটার মাঝে নয়নতারা আকবর সাহেবের ছাপ দেখতে পায়। আকবর সাহেব নয়নতারাকে প্রত্যেকটা কথা যেমন সুন্দরভাবে বোঝায়, হিমেলও তেমন ভাবে বোঝায়। আকবর সাহেব যেমন সবসময় নয়নতারাকে বোঝাতে চায় ও অবহেলা পাচ্ছে না, ঠিক তেমন ভাবে হিমেলও তাই বোঝায়। খুব মিল হিমেলা আকবর সাহেবের সাথে। আজ নয়নতারা মনে হচ্ছে ওর ভাগ্য বোধহয় খুব একটা খারাপ না, যে মানুষটা এত কাল যাবৎ নয়নতারার আদর্শ হয়ে থেকেছে, যাকে নয়নতারা সব থেকে বেশি ভালোবাসে, ঠিক সেই মানুষটার মতনই একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। নয়নতারা তাকিয়ে থাকার মাঝে হিমেল প্লেটটা হাতে নিয়ে নয়নতারার দিকে বাড়িয়ে দিয়ে বলল, খেয়াল করেছিলাম আপনি খেতে পারেননি, এখন এটা খেয়ে নে, না হলে সারা রাত খিদে কষ্ট পাবেন। নয়নতারা উপরে প্লেটটা তুলে দেখলো বিরিয়ানি। খুশিতে চিকচিক করে উঠল নয়নতারার চোখ দুটো। শুধুমাত্র বিরিয়ানির জন্য খুশি না, বরং হিমেল খেয়াল রেখেছে সেই খুশি। আপনি খেয়াল করেছিলেন যে আমি খাইনি? আমি তো ভেবেছিলাম আপনি অন্যমনস্ক ছিলেন। আপনি তো তখন অন্যদের সাথে গল্প করেছিলেন। হিমেল আলতো হেসে বলল, আমি নিজেই জানি নয়নতারা যে আমি মানুষটা খুব দায়িত্বশীল। আজ থেকে সবসময় আমার মাথার ভেতর এই ভাবনাটা থাকবে যে আমার স্ত্রী আছে এবং তার সমস্ত খেয়াল আমার রাখতে হবে। আমি যে পরিস্থিতিতে থাকি না কেন, যত গুরুত্বপূর্ণ কাজে থাকি না কেন, যার সাথে কথা বলি না কেন, আমার স্ত্রী খেয়াল রাখতে কখনো আমি ভুলবো না। এতটুকু ভরসা রাখতে পারে। এবার আর নয়নতারা নিজের খুশিটুকু ধরে রাখতে পারল না, ফলস্বরূপ কেঁদে ফেললো। হঠাৎ করে নয়নতারা কাদায় হিমেল ব্যাপার থেকে খেলো। উৎকণ্ঠিত গলায় বলল, কি হলো, কাঁদছেন কেন? আমি তো কাদার মতন কিছু বলিনি। নয়নতারা কন্দনরত গলাতেই বলল, আমার কেন যেন মনে হচ্ছে আপনি একসময় বদলে যাবেন হিমেল। এত সুখ আমার কপালে সইবে না। আপনি কেন এত ভালো হবেন? আবার আপনি যখন এত ভালোই হলেন, তাহলে কেন আমার জীবনে এলেন? হয়তো আপনার আমাকে দরকার ছিল তাই, হয়তো আমারও আপনাকে দরকার ছিল তাই। এত জটিল করে ভাবছেন কেন নয়ন? হ্যাঁ, হয়তো আমাদের দুজনের মাঝে এখন একে অপরের প্রতি ভালোবাসা তৈরি হয়নি, তবে সম্মান তো আছে, একটা খুব সুন্দর বন্ধুত্ব আছে, আর একটু হলো বিশ্বাস আছে। এই সব কিছু মিলে ধীরে ধীরে ভালোবাসাটাও ঠিক তৈরি হয়ে যাবে। নয়নতারা কোনো উত্তর দিল না। হিমেল আবারও বলো, দেখেছেন আপনাকে নয়ন বলে ফেললাম। আচ্ছা শুনুন, আমি আজ থেকে আপনাকে নয়ন বলে ডাকবো, আর খুব তাড়াতাড়ি তুমি বলে ডাকার চেষ্টা করব। আপনার কি অস্বস্তি হবে? নয়নতারা দুদিকে মাথা নাড়ে না বোধ উত্তর জানিয়ে বলল, না হবে না, ডাকতেই পারেন। ঠিক আছে, তাই ডাকবো। আপনি চাইলে আমায় হিমেল আর তুমি বলে ডাকতে পারো, তার ওর কিছু নেই, আমি চাপও দিচ্ছি না। যদি ডাকতে ইচ্ছে হয় ডাকবেন, চেষ্টা করবো তুমি করে ডাকার। আচ্ছা ঠিক আছে, এবার খেয়ে নিন, ঠান্ডা হয়ে গেল মনে হয়। আপনি খাবেন না? আমি তো পেট ভরে খেয়ে নিয়েছি আগে। একবার ভেবেছিলাম দুজনে না হয় একসঙ্গে ঘরে গিয়ে খাবো, কিন্তু পরে ভাবলাম এখন নিজে খেয়ে নেই, পরে ঘরে গিয়ে আপনার খাওয়া দেখবো। সেদিন রেস্টুরেন্টে খেয়াল করেছিলাম আপনি খুব সুন্দর করে গুছিয়ে খাচ্ছিলেন, আমার খুব ভালো লেগেছে। একেই তো নয়নতারার পেটে প্রচণ্ড খিদে ছিল। সে সকালে মারুফা একটু খাইয়ে দিয়েছিল, তারপর থেকে তো সারাদিন আর কিছুই খেতে পারেনি। ভয় আর অস্বস্তিতে কিছু খেতে পারেনি। এ বাড়িতে এসো সবার সাথে খেতে বসেছিল, তবে এত মানুষের মধ্যে ভীষণ অস্বস্তি হচ্ছিল নয়নতারার। সবসময় মনে হচ্ছিল সবাই কেমন যেন অদ্ভুতভাবে নয়নতারার দিকে তাকিয়ে আছে। কেউ কেউ হয়তো বিরক্ত, কেউ কেউ হয়তো হাসছে, সব মিলে আর খেতে পারেনি। তার উপরে এখন আবার সামনে রাখা পছন্দের বিরিয়ানি। নয়নের চোখ পড়লো সরাসরি বিরিয়ানি আলুটার দিকে। খুব করে টানলো আলুটা নয়নতারাকে, নিজেকে আর সামলাতে পারলো না, খাওয়া শুরু করে দিল। খাওয়ার পুরোটা সময় হিমেল নয়নতারাকে দেখে গেল। নয়নতারা সুন্দর করে গুছিয়ে খাওয়ার ব্যাপারটা হিমেলের খুব পছন্দ। মেয়েটা খুব বরাবরই অল্পতেই খুশি হয়ে যায়। আজও মেয়েটা সামান্যতে খুশি হলো। নিজেদের বিয়ের প্রথম রাতে হিমেলের থেকে কোনো উপহারও চায়নি, সামান্য বিরিয়ানিতে খুশি হয়ে গেছে। এই মেয়ের প্রতি মুগ্ধ না হয়ে থাকাই যায় না। নয়নতারা খাওয়ার মাঝে হিমেল কি ভেবে যেন ওর মাথায় হাত বুলিয়ে দিল। নয়নতারা চমকে তাকালো হিমেলের দিকে। হিমেলের ঠোঁট জুড়ে তখন লেপ্টে আছে হাসি। দেখে মনে হচ্ছে ভীষণ সন্তুষ্ট হিমেল, মনে হচ্ছে জীবনে খুব দামি কিছু অর্জন করে ফেলেছে। নয়নতারাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বুঝতে অবাক হয়েছে। হিমেল মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আপনি হয়তো অল্পতেই খুশি হয়ে যান নয়ন, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে শুধুমাত্র অল্পের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, অনেক কিছু দেব আপনাকে। আমার সাধ্যের মধ্যে যা যা আছে সব দেব। সুটকেস থেকে একে একে নিজের সবগুলো শাড়ি বের করলো নয়নতারা। রাতে ঘুমানোর আগে একটা সুতি 3 পিস পরে ঘুমিয়েছিল, তবে এখন যেহেতু নিচে যাবে নতুন বউ, তাই ভাবলো একটা শাড়ি পরা উচিত।
তবে এতগুলো শাড়ির মাঝে থেকে নির্ধারণ করতে পারছে না যে কোনটা পরবে। এক পর্যায়ে হিমেলকে উদ্দেশ্য করে বলল, হিমেল, কোন শাড়িটা পরবো একটু ঠিক করে দিন না। আমি পারি না এসব করতে। একটা পরে নিলেই তো হয়। আমারও তো খুব একটা অভ্যাস নেই নয়ন। তা আপনি একটু সাহায্য করুন না। আপনার পছন্দ ভালো। হিমেল বুঝলো নয়নতারা সত্যি মহা বিপদে পড়েছে। এগিয়ে গেল একটা শাড়ি পছন্দ করে দিতে। তবে কথা হলো, এসব বিষয়ে হিমেলের বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতা নেই। কোন শাড়িটা ভালো, কোনটা পরলে ভালো লাগবে কিছু বুঝতে পারছে না। হিমেলকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে নয়নতারা মৃদু বিরক্তিকর গলায় বলল, দাঁড়িয়ে থাকার জন্য কি ডাকলাম আপনাকে? হিমেল এক হাতে মাথা চুলকে বলল, আমি তো কনফিউজ হচ্ছি। আচ্ছা, আপনি একটু 4-5টা শাড়ি বেছে দিন, তার মাঝ থেকে আমি একটা আপনাকে ঠিক করে দিচ্ছি। আমি তো 4-5টা বাঁচতে পারছি না। দেখুন, এই বেগুনি রঙের শাড়িটা পরলে আমি কালো লাগবে, খয়েরি শাড়িটা পরলেও কালো লাগবে, এই জামদানিটা পরলে বেশি মোটা লাগবে, বাকিগুলো তো অনুষ্ঠানে পরার মতন, একটা শাড়িও আমায় মানাবে না। এবার ব্রু কুচকে বলো, এসব কে ঢুকালো মাথায়? কে আবার ঢোকাবে? এগুলো তো স্বাভাবিক, মোটেও স্বাভাবিক না। নয়নতারা বুঝতে পারলো হিমেল বোধহয় একটু রেগে আছে। নয়নতারা হাত থেকে শাড়িগুলো নিয়ে বেছে বেছে হিমেল একটা কালো আর খয়েরি রঙের মিশেলের তাঁতের শাড়ি বের করলো। এই শাড়িটা হিমেলদের বাড়ি থেকে দিয়েছিল। হিমেল নিজে পছন্দ করে কিনেছিল। শাড়িটা নয়নতারার হাতে ধরে দিয়ে বলল, এটা পরুন। শাড়ির মাঝে থাকা কালো রংটা দেখে নয়নতারা আঁতকে উঠে বলল, এটা পরলে আমার বেশি কালো লাগবে দেখতে। আমার কোনো কালো রঙের জামা ছিল না, জানেন, এই কারণে মা সবসময় আমাকে হালকা রঙের জামা বানিয়ে দিত। আজ নতুন বউ আমি, এই শাড়ি পরে নিচে গেলে দেখতে খারাপ লাগবে। হঠাৎ করে নয়নতারা কেমন অস্থির হয়ে উঠল। হিমেল শাড়িগুলো সরিয়ে নিজে নয়নতারা পাশে বসে আলতো করে নয়নতারা গালে হাত থেকে কোমল গলায় বলল, শুনুন নয়ন, আমার চোখে আপনাকে সুন্দর লাগলেই হলো। আর আমার কাছে আপনার আসল সৌন্দর্য হলো আপনার মন, আপনার আচরণ। আর এই বাড়ির সবাই আপনার সাথে কথা বলার আগে 10বার ভাববে, কারণ জানে ওরা হিমেলের বউয়ের সাথে কথা বলতে আসছে। এটা পড়লে আমায় খারাপ লাগবে, লাগবে না। কোন রঙেই কারোর জন্য নিষিদ্ধ হতে পারে না। আমরা মানুষটাই নিজেদের জন্য কিছু রং নিষিদ্ধ বানিয়ে ফেলি। আমি চাই না নয়ন আপনি কিছু নির্ধারিত রঙের মাঝে নিজেকে ঘুটিয়ে রাখুন। এটাই পড়তে বলছেন? হিমেল আলতো এসে বলল, হ্যাঁ, এটাই পরে আমার সাথে নিচে যাবেন। তারপর কে কি বলে আমি দেখে নেব। এমনিতে সবকটাকে আজ চলে যেতে বলবো, সহ্য হচ্ছে না এগুলোকে আর। আরেকটা কথা শুনুন, আমি জানি আপা নিচে আপনাকে বলে গেছে সংসারে অনেক কথা হবে, সেগুলো যাতে আমার কানে না দেন। কি বলেনি? নয়নতারা চুপচাপ মাথা নামিয়ে নিল, কিছু বলল না। হিমেলে কিছু বুঝতে বাকি রইল না। এটা না জানা কোনো কথা না। রুমানাকে একই কথাই বলেছিল, যদিও কাজে লাগেনি। আপা বলেছে বলে শুনতে হবে এমনটা না। সংসারে হওয়া প্রত্যেকটা ছোট ছোট বিষয় আমাকে বলবেন। কেউ কোনো কথা শোনালে, বাজে কিছু বললে, সেগুলো এসে আমায় বলবেন। আমি যদি অন্য কোথাও থেকে পরে শুনি তবে কিন্তু কষ্ট পাবো। আচ্ছা, আমাদের মাঝে কোনো লুকোচুরি থাকবে না নয়ন। আরেকটা কথা, ভাবির মুখ বন্ধ রাখা সম্ভব না, সেজন্য আপনাকে আপনার মুখটা একটু হলেও খুলতে হবে। ঝগড়া করতে বলছি না, তবে অপমান করলে চুপ থাকতে বলছি না। আর মাকে আমি সামলে নেব। আমার অনুপস্থিতিতে যদি কখনো কিছু বলে ফেলে তবে কষ্ট করে একটু সহ্য করে নেবেন। আর আমি এলে আমায় বলবেন, আমি মাকে বুঝিয়ে বলবো। আশা করছি পরবর্তী থেকে মা আর সেগুলো করবে না। কথাটা বলে হিমুর উঠতে ধরলে নয়নতারা ওর হাতটা টেনে ধরলো। অবাক কণ্ঠে বলল, আপনি এত ভালো কেন? আপনি সারা জীবন এমনই থাকবেন তো, নাকি আবার আমার স্বপ্ন থেকে বদলে যাবেন? হিমেল পাল্টা নয়নতারা হাতটা শক্ত করে ধরে বলল, যদি আমি স্বপ্ন দেখাই তবে সেই স্বপ্ন পূরণের দায়িত্বও আমার, কথা দিলাম। আর আমি এতটা ভালো না। আপনি হয়তো আমার মতন মানুষ এর আগে দেখেননি, সেজন্য আপনার আমাকে ভালো লাগছে। নয়নতারা মুচকি এসে বলল, যে মানুষটা আমায় এতটা আপন করে নিয়েছে সেই মানুষটা আমার কাছে খুব ভালো। হিমেল, আপনি খুব ভালো, একদম আমার বাবার মতন। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। হিমেল দীপাকে ডেকে জিজ্ঞেস করলো, মা কোথায়? ঘরে আছে। ঘরে আছে কথাটা শুনতে হিমেলের কেমন যেন ঘটকা লাগলো। এই মুহূর্তে তো মমতা বেগমের ঘরে থাকার কথা না। তবে কোন ঝামেলা হলো নাকি? দীপাকে আর কিছু জিজ্ঞেস করলো না। পাশে দাঁড়ানো নয়নতারাকে দেখিয়ে বলল, তুমি ওনার সাথে থাকো, আমি মায়ের কাছে যাচ্ছি। দীপা নয়নতারাকে নিয়ে রান্নাঘরের দিকে গেল। ঘরে এসে হিমেল দেখলো মমতা বেগম এখনো বিছানায় শুয়ে আছেন। হিমেল গিয়ে ওনার পাশে বসে মাথা হাত রেখে বলল, শরীর খারাপ লাগছে মা, ডাক্তারের কাছে নিয়ে যাব? মমতা বেগম মৃদু গম্ভীর গলায় বললেন, না ঠিক আছি। ঠিকই যখন আছো তাহলে এভাবে মনমর হয়ে আছো কেন? কেউ বোধহয় আগুনে ঘি ঢেলেছে তাই না? তাই মোহন কাজটা করলো কে? খালা না মামি? একা ওদের দুধ দিচ্ছিস কেন? সবাই একই কথা বলছে। কি বলছে? বলছে এই কেমন বোন নিয়ে এলাম, ছেলের সাথে মানাচ্ছে না। সবাই জিজ্ঞেস করছে
ছোট ছেলে শ্বশুরবাড়ি থেকে কি কি দিল? আমি কিছু উত্তর দিতে পাচ্ছি না। তুই কারোর সামনে আমার মুখ রাখলি না। তোর ফুফু আমাকে শুনিয়ে শুনিয়ে বলছিল ছেলেদের শ্বশুরবাড়ি থেকে কত কিছু পেয়েছে। তোমার কি মনে হচ্ছে এগুলো খুব গর্বের কথা শুনিয়েছেন উনি তোমাকে? ছেলে শ্বশুরবাড়ি থেকে এই জিনিসগুলো নিয়ে উনি ওনার ছোট লোক হওয়ার পরিচয় দিয়েছেন। আমার মা তো আর অমন না। এসবের জন্যই তো আমি ফুফুকে পছন্দ করি না। ফুফু বুঝে তুমি ওনার থেকে আলাদা, ভালো, সেজন্যই তো তোমাকে উনিও পছন্দ করেন। দেখো না হিংসা করে। মমতা বেগম বোধহয় বুঝলেন হিমেলের কথা গুরুত্ব, তবে সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারলেন না। আবার আফসোসের গলায় বললেন, শুধু তোর ফুফু একা বলেনি এই কথাগুলো, তোর খালা, মামি সবাই বলেছিল যে ঠকেছে ওরা তোকে। একই তো এমন একটা মেয়েকে গলায় ঝুলিয়ে দিয়েছে, তার উপর আবার কিছু দেয়নি। হ্যাঁ মানছি আমার কিছু নিতে চাইনি, তাই বলো ওদের কি কোনো দায়িত্ব ছিল না? ওরা যা দিত সেগুলো তো ওদের মেয়েরই থাকতো। আমি কি করতাম এসব নিয়ে? হিমেল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যদি ওনার মেয়েরই কাজে লাগে তবে তুমি এত ভাবছো কেন মা? তবে আমাদের তো এত মাথা ব্যথার কোনো কারণ নেই। ওনার মেয়ের দরকার নেই তাই ওনারা দেননি। আর তাছাড়া আমি এত নিষেধ করা সত্ত্বেও গয়না তো কম দেয়নি, যথেষ্ট দিয়েছে। মমতা বেগম হালকা একটু তেতে উঠে বলেন, শুধু গয়না দিলে হবে? জামাইকে কে দিয়েছে ওরা? শুধু একটা সোনার চেন দিয়ে ছেড়ে দিল। তুই একটা বাইক চাইতে পারলি না? কতদিন হলো তো কিনতে চাইছিস? হিমেল এবারে কিঞ্চিত রাগি কণ্ঠে বলল, আমার সামনে বলেছ, নয়নের সামনে এই কথাগুলো ভুলেও বলবে না। আমার শখ আমি নিজে পূরণ করব, শ্বশুরের টাকা পূরণ করতে হবে না। আর শুনো, খালা, মামি কিংবা ফুফু কাউকে এসব বলার সুযোগ দিবে না। ওদেরকে যত সুযোগ দিব ওরা কিন্তু তত তোমায় খোঁচাবে। বরং ওদেরকে শোনাবে যে তোমার ছেলে বউ চাকরি করে, অনেক টাকা বেতন পায়। পুরো বংশে নয়নতারার মতন শিক্ষিত ছেলের বউ আর কারণ নেই। আমি ভেবেছিলাম তুমি এসব বলে ওদের খোঁচাবে, আর তুমি তা না করে কিনা শেষে চুপচাপ এখানে এসে শুয়ে আছো। মমতা বেগম লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলেন। একবার দরজার দিকে দেখে হিমেলকে উদ্দেশ্য করে ধীর গলায় বললেন, কি বলছিস, খোঁচাবো আমি ওদেরকে? হিমেল প্রশ্রয় দিয়ে বলল, অবশ্যই খোঁচাবে। আরে আমাদের পুরো বংশের বউদের মধ্যে একমাত্র নয়নতারা চাকরি করে। ওনার মতো শিক্ষিত আর কারো ঘরে বউ নেই। উনি তো তোমার গর্ব। কারো ছেলে বই তো তাদের শাশুড়ির কথা ঠিক মতো শুনে না, কিন্তু নয়নতারা শুনবে। তুমি এসব বলে ওদের খোঁচাবে? চলো এখন এখানে শুয়ে থাকলে পিছিয়ে পড়ে যাবে। আরো অনেকক্ষণ হিমেল অনেক কিছু বুঝালো মমতা বেগমকে। হয়তো তিনি সবকিছু বুঝলেন না, তবে একটা কথা বুঝলেন যে চুপ করে থাকলে চলবে না, তাকেও খোঁচাতে হবে। তার কাছে যা আছে তা দিয়ে খোঁচাতে হবে। আসসালামু আলাইকুম বাবা, কখন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি ফোন করেছো ভালোই হয়েছে। আমি এখনই ফোন করতে যাচ্ছিলাম তোমার। হিমেল একটু আনন্দিত গলাতেই বলল, এসে গেছেন নাকি আপনারা? কোথায় আছেন বলুন, আমি যাচ্ছি। আকবর সাহেবের কথাটা বলতে একটু অস্বস্তি হলো। ছেলেটা এত আশা নিয়ে আছে, ওনারা যাবে এই জন্য। নিশ্চয় নয়নতারা অনেক আশা নিয়ে আছে। আকবর সাহেব অস্বস্তি মাখা গলায় বললেন, আসলে বাবা আমরা যাব না, তবে তোমার একটা অনুরোধ করছি, তুমি আমার মেয়েটাকে নিয়ে এসো। আজকে দিন তো মেয়ের বাড়িতে আসতে হয়। আমি জানি আমাদের বাড়ি থেকে কারো গিয়ে তোমাদের আনা উচিত ছিল, তবে তুমি জানো আমার মেয়ের কপালটা খুব খারাপ। ওর ভাই নামক একটা অমানুষ আছে যাকে আমি পাঠাতে চাই না। কোনো আত্মীয়কে আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ে যেতে চাই না, কারণ ওরা সবাই আমার মেয়েকে কষ্ট দিয়েছে। তবে তোমায় অনুরোধ করছি, তুমি আমার মেয়েটাকে নিয়ে এসো। হিমেল মৃদু রাগী গলা দিয়ে বলল, আমাকে কি আনতে আসবে নাকি আসবে না, এগুলো নিয়ে আমার সমস্যা নেই বাবা। তবে সমস্যা আছে, আপনারা আসবেন না কেন? আপনি যে এসব স্টুপিড আত্মীয় স্বজনদের নিয়ে আসবেন না, এতে আমিও খুশি। আমি পাচ্ছি না শুধু আমার আত্মীয়দের বাড়ি থেকে বের করে দিতে। একটা গিরগিটিকেও আমার সহ্য হয় না। তবে আপনারা কেন আসবেন না বাবা? মেয়ের বাড়িতে আসবেন না এটা হয়? নইলে মা কিংবা আমি কারোরই যেতে মন সায় দিচ্ছে না। বিয়ে মানে তো ভাই বোনদের নিয়ে আনন্দ, অথচ আমার মেয়ের ভাই কিংবা বোন কাউকে আমি ওই বাড়িতে যেতে দেব না। বিয়ে মানে আত্মীয় স্বজনদের নিয়ে আনন্দ, তাদের কাউকে আমি ডাকিনি। আমরা দুই বয়স্ক মানুষ গিয়ে কি করবো বলো, বরং অস্বস্তি পারবে। হিমেল বুঝতে পারছে ওনাদের অস্বস্তি হওয়াটা স্বাভাবিক, তাই বলে আসবে না সেটা মানতে পারছে না। ঠিক আছে আপনারা থাকুন, আমি আসছি, আপনাদের নিয়ে আসবো, তারপরে আপনাদের সাথে আবার আপনাদের বাড়িতে ফিরবো। আকবর সাহেব বাকরুদ্ধ হয়ে গেলেন হিমেলের কথা শুনে। ছেলেটার এত দায়িত্ববোধ। কিছুক্ষণের জন্য যেন আকবর সাহেবের নিজেই বিশ্বাস করতে কষ্ট হলো যে ওনার মেয়ের কপালটা এত ভালো। এজন্য বোধ এতদিন যাবৎ নয়নতারা এত কষ্ট পেয়েছে। সুখ দুঃখ মিলিয়ে তো জীবন। এতদিন কষ্ট পেয়েছে, এবার বোধ হয় নয়নতার প্রকৃত সুখ পাবে। আকবর সাহেবকে চুপ করে থাকতে দেখে হিমেল আবারও বলল, আমি কিন্তু সত্যি আছি বাবা, তৈরি থাকবেন। আকবর সাহেব হিমেলের প্রস্তাবে অসম্মতি জানিয়ে বলল, আজকের দিনটা বাদ দাও বাবা। মেয়ের বাড়ি যখন
কোনো না কোনো একদিন তো যেতেই হবে। তবে আজ জোর করো না, আমি শুধু তোমায় অনুরোধ করব, তুমি আমার মেয়েটাকে নিয়ে এসো। তোমাকে জোর করতে পারবো না, শুধু অনুরোধ করতে পারবো। আর আমাকে জোর করো না। হিমেল অনেকক্ষণ আকবর সাহেবকে বোঝালো, তবে কোনো মতে রাজি করাতে পারলো না। এক পর্যায়ে গিয়ে হিমেলের মনে হলো এখন বোধহয় ওর থেমে যাওয়া উচিত। আকবর সাহেবের সিদ্ধান্তটাকে সম্মান জানানো উচিত। আকবর সাহেব যথেষ্ট বিচক্ষণ মানুষ। উনি যেহেতু সিদ্ধান্তটা নিয়েছেন, নিচে অনেক কিছু ভাবনা চিন্তা করেই নিয়েছেন। এখন ওনার সিদ্ধান্তে বিরোধিতা করাটাই বোধহয় বেয়াদবি হবে। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারে। আর এই গল্পের পরবর্তীতে কী ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।